হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 মাধ্যমিক 2026। এর আগে তোমাদের মডেল সেটগুলো দেওয়া হয়েছে। আজকে আমি মডেল কোশ্চেন পেপার 19 নম্বর নিয়ে এসেছি। তোমরা দেখবা এর আগের 1 থেকে 18 নম্বর মডেল সেট দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি 1 থেকে 18 নম্বর মডেল সেট, তোমরা আগের মডেল সেটগুলো আগে ভালো করে দেখো, ঠিক আছে? তো আজকে আমরা মডেল সেট 19 নম্বর করাবো। তো ক্লাস শুরু করার আগে আমি যেটা বলবো, আচ্ছা তোমাদের আমি কারো কমেন্ট পাচ্ছি যে ভিডিওগুলো ইংলিশ ভার্সনে হয়ে যাচ্ছে। দেখো, ইংলিশ ভার্সনের ভিডিওগুলো যে হচ্ছে সেগুলো আমি করিনি, মানে আমার কিন্তু ইংলিশ ভাষা নয়, আমি বেঙ্গলি ভার্সনে মানে বাংলা ভাষায় তোমাদের ভিডিওগুলো দিচ্ছি বা ক্লাসগুলো দিচ্ছি। তো তোমরা যারা ইংলিশ ভার্সনে দেখতে পাচ্ছ আমার ক্লাসগুলো, তো তোমরা কিন্তু বাংলা ভাষা করে নিতে পারবা। এর জন্য আমি একটা ভিডিও দিয়েছি। দেখো বাংলা ভাষায় কী করে করবা আমি তোমাদের বলে দিই। তোমরা ভিডিওতে টাচ করবা এবং কোনায় দেখবা সেটিংয়ের চিহ্ন, সেখানে গিয়ে টাচ করে তোমরা চলে যাবা অডিও ট্র্যাকে। সেখানে গিয়ে দেখবা যে এই যে ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন এবং দুটো অপশান দেওয়া আছে। তোমরা বেঙ্গলিতে করে নিবা, দেখবা ক্লাসটা তখন বাংলাতে শোনা যাবে, ঠিক আছে? এইভাবে তোমরা সহজে করে নিতে পারবা। আমি এর জন্য যে তোমাদের বললাম যে ভিডিও দিয়েছি একটা, যে ইংরেজি ভাষার ভিডিওগুলো খুব সহজে বাংলা ভাষায় করে নাও, ঠিক আছে? এরকম তোমাদের ভিডিও দেওয়া হয়েছে, তোমরা পারলে ভিডিওটা দেখো। সেখানে আমি শিখিয়ে দিয়েছি একদম ধরে ধরে একটা মোবাইল দিয়ে যে কীভাবে ইংলিশ ভার্সনের ভিডিওগুলো বাংলা ভার্সনে করা যায়। ওকে, আচ্ছা চলো, তো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের আমরা অঙ্কগুলোতে চলে আসবো। তো ক্লাস শুরু হতে চলেছে, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো দেখে নেবো আমরা 1 নম্বর প্রশ্নটা কী বলছে আমাদের। তো দেখো, এখানে আমাদের সুদ আসলের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আসল ও সমৃদ্ধি মূলের অনুপাত দেওয়া আছে 25:27। আসল আর সমৃদ্ধি মূল, দেখো সমৃদ্ধি মূল বলতে সুদ আসল বলা হয়। তো এখানে আসল বলতে আমরা পি, তাহলে আসলটা পি 25 দেওয়া আছে। তো আমরা আসলটাকে 25 থেকে 25 ধরে নিলাম। আর সুদ আসল সমৃদ্ধি মূলকে আমরা কি বলবো? সুদ আসল বলবো, সুদ আসল। দেখো সুদ আসল 27 থেকে আমরা 27x ধরে নিব। তো আসল আর সুদ আসল জানা থাকলে আমরা কি পেয়ে যাব? সুদ পেয়ে যাব। তাহলে অতএব সুদকে আমরা আই বলবো। তো সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দাও, বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 2x। দেখো আমরা সুদ পেয়ে গেলাম 2x। আর আমাদের যে সূত্র, সরল সুদের সূত্র, দেখো আই সমান PTR/100। তো এখানে মানগুলো বসিয়ে আমরা সুদের হারটা পেয়ে যাবো। আর এর মানটা, আর হচ্ছে আমাদের বার্ষিক সুদের হার, আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়। চলো মানগুলো আমরা বসাই। তবে এখানে আই বলতে সুদ যেটা আমরা 2x পেলাম, আর পি হচ্ছে আসল যেটা আমরা পেয়েছি 25x, এই যে আসলটা 25x। আর সময়, দেখো সময় দেওয়া নাই, সময় যদি দেওয়া না থাকে তাহলে তোমরা 1 বছর সময়টা ধরে নিবা। তাহলে সময়টাকে আমরা 1 বছর ধরে নিলাম, ঠিক আছে? যেহেতু বার্ষিক সুদের হার এটা, সময়টাকে আমরা 1 বছর ধরে নেব। আর এর মান, ঠিক আছে? বার্ষিক সুদের হার আরটা বের হবে, আর নিচে 100। তো এখান থেকে সরল করে আমরা কার মানটা, আর এর মানটা পেয়ে যাবো। এক্স কেটে দাও। আচ্ছা, এখানে 25×4=100। তো দেখো আর এর মানটা কত দেখতে পাচ্ছ? তাহলে এখানে আর সমান দেখো 4×2 = 8, তাহলে 8% তাহলে সুদের হারটা আমরা পেয়ে গেলাম 8% আমাদের সি নাম্বার অপশান। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নটা, এটা আমাদের দেখো যে এখানে একটা সূচকের সমাধান দেওয়া আছে। এখানে বীজ দুটি হলো, ঠিক আছে? মানে এই সমীকরণ থেকে বীজ দুটি বলতে এক্সের মান আমাদের বের করতে বলেছে। আচ্ছা, এখানে সমাধানটা আমি টুকছি, দেখো। আচ্ছা, এটাকে দেখো 3 পাওয়ার x+2 আছে না, এটাকে তোমরা 3 পাওয়ার x ইন্টু 3 পাওয়ার 2 এভাবে ভেঙে নিতে পারবা। প্লাস আর 3 পাওয়ারে যে -x আছে, একে তোমরা 1/3 পাওয়ার x লিখতে পারবা, মানে মাইনাস পাওয়ারের জন্য 1/, হয়ে যাবে। এদিকে আছে আমাদের 10। এখন কি করব? 3 পাওয়ারে x দিয়ে সবাইকে গুণ করে দিই। তাহলে এখানে দেখো 3 পাওয়ারেতে x আছে, তার সঙ্গে আবার আমরা 3 পাওয়ারে x দিয়ে গুণ করছি। আর ইন্টু 3 স্কোয়ার বলতে আমরা এটা 9 করতে পারবো। প্লাস আর 1/3 পাওয়ার x কত দিয়ে গুণ করছি? 3 পাওয়ার x দিয়ে গুণ করছি। আর এদিকে 10 গুণিত 3 পাওয়ার x, তাই তো? তাহলে দেখো মানে 3 টু দি পাওয়ার x দিয়ে আমরা পুরো সমীকরণটাকে গুণ করে এভাবে পেয়ে গেলাম।
আচ্ছা এখানে দেখো মানে এখানে একই জিনিস দুটো আছে না, তাহলে তোমরা 3 পাওয়ারে x দিয়ে তার হোল স্কোয়ার করতে পারবা ইন্টু 9 প্লাস, আর এটা তো কেটে যাবে, এটা 1 দেখো উপর নিচ কেটে গেল, আর এখানে 10 ইন্টু 3 পাওয়ারে x। আচ্ছা আমরা একটু সাজিয়ে নিই। আচ্ছা 9 3 পাওয়ারে x তার হোল স্কোয়ার, এটা -10 গুণিত 3 পাওয়ারে x প্লাস 1 ইজিক্যাল টু 0। সবাইকে বাদিকে নিয়ে চলে আসলাম। এখন আমরা ধরে নিচ্ছি 3 পাওয়ারের এক্সটাকে আমরা y ধরে নিলাম। ওকে, x যা আছে তো y ধরে নাও। তো চলো বসিয়ে দাও। তাহলে এখানে আমাদের 9, এটা তো y ধরলাম, তাহলে y স্কোয়ার হয়ে যাবে 10, তাহলে এটা দেখো তো 10y প্লাস 1 ইজিক্যাল টু 0। এখন আমরা ফ্যাক্টর করে নেব, মিডিল ফ্যাক্টর 9y স্কোয়ার। আচ্ছা ফ্যাক্টরটা ভাঙাবা 9 প্লাস 1 y, দেখো মিডিল ফ্যাক্টর মানে এই যে এখানে দেখো 9 একে 9, এখানে 9 একে 9, আর এই দুটো যোগ বিয়োগ করে আমাদের 10 আনতে হবে, যোগ করে 10 আসছে প্লাস 1। 9y স্কোয়ার মাইনাস 9y মাইনাস y প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা 9y কমন নিয়ে নেব, আমাদের y মাইনাস 1 কমন নিয়ে নাও, y মাইনাস 1 ইজিক্যাল টু 0। y মাইনাস 1 আর 9y মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এখানে হয় অথবা দিয়ে দেখো y এর দুটো মান পাবো, আমরা লিখবো হয় y মাইনাস 1 ইজিক্যাল টু 0, আর এদিকে 9y মাইনাস 1 ইজিক্যাল টু 0, হয় এটা অথবা এটা। তাহলে এখান থেকে y এর মানটা তোমরা 1 পেয়ে যাবা, আর এখানে 9y বাই 1, তাহলে y সমান সমান এখানে 1/9 পেয়ে যাবা। চলো এবার আমরা y এর জায়গায় y এর মানটা বসিয়ে দেবো। দেখো y এর মান ছিল কত, 3 পাওয়ারে x। আচ্ছা এখানে 1কে আমরা 3 পাওয়ারে আমরা কত করে দেবো, 3 পাওয়ারে 0 করে দেবো। দেখো মানে 3 পাওয়ারে 0 মানে কি, আমাদের কি হবে, এই মানটা 1 হয়ে যাবে, পাওয়ার 0 হলে পরে 1 হয়ে যায়, তাহলে 1-এর জায়গাটা লিখতে পারবো। তো এবার দেখো মূল সংখ্যা সমান, তাহলে আমরা এখান থেকে পাওয়ার সমান করতে পারবো, এক্সের মান দেখো 0 পেয়ে গেলাম। আচ্ছা এখানে আমরা দেখো এটা ওয়াইয়ের মানটা 3 পাওয়ার x ছিল বসিয়ে দিলাম, আর 9কে দেখো 9কে আমরা লিখতে পারবো 9 পাওয়ারে -1, মানে 1/9 আছে না, এটাকে 9 টু দি পাওয়ার -1 এভাবে করতে পারবে, মানে মাইনাস থাকলে পাওয়ার মাইনাস থাকলে আবার 1/, করা যায়, ঠিক আছে। 3 পাওয়ারে x। আচ্ছা এটা তোমরা 9কে 3 স্কোয়ার করে নাও, বাইরে -1 ছিল, 3 পাওয়ারে x। আচ্ছা এখানে 3 পাওয়ারে এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, এটা -2 পেয়ে যাবা। তাহলে এখান থেকে দেখো মূল সংখ্যা সমান, পাওয়ার সমান মানে এক্সের মানটা -2 পেয়ে যাচ্ছ, তাই তো। দেখো এক্সের মান আমরা দুটো পেয়ে গেছি, তাহলে এক্সের মান একটা 0 একটা -2। আমি একবার ভালো করে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে এক্সের মান কী কী পেলাম, 0, -2। তাহলে এই যে এক্সের মান দুটোকে আমরা বীজ বলবো, তাহলে দুটি বীজ আমরা পেয়ে গেছি 0, -2। তো দেখো তো এই দুটো মান কোথায় আছে, তাহলে এই যে দেখো -2, 0, দেখো বি নম্বর অপশানে আছে। চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে। আচ্ছা 3 প্রশ্নটা দেখো কি বলছে, এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ ABC আর একটা সদৃশ্য চিহ্ন ত্রিভুজ DEF, মানে দুটো ত্রিভুজ সদৃশ্য বলেছে। চলো দুটো ত্রিভুজ আমরা তৈরি করে নিই। ত্রিভুজ আমাদের আছে AB, আচ্ছা এটা আমরা C ধরে নিলাম, C, ওকে। ত্রিভুজ ABC আর ত্রিভুজ আছে আবার DEF, এটা আমরা ডি। আচ্ছা এখানে দেখো নামটা একটু আমাদের ঠিকভাবে দিতে হবে প্রশ্ন অনুসারে, কারণ এখানে আমাদের যেহেতু সদৃশ্য আছে না, তাহলে এখানে অনুরূপ কোণগুলো সমান হবে, এ কোণের সঙ্গে ই কোণ, তাহলে এ কোণের সঙ্গে ই কোণ সমান, তাহলে এখানে আমরা ই নামটা দেব। এই যে দেখো লক্ষ্য করো বলে দিয়েছি এ কোণ ই কোণ সমান, তাহলে এটার সঙ্গে এটা কিন্তু সমান হবে, এই নামটা এইভাবে দাও। আর এখানে ডি দিয়ে দাও তাহলে, আর এখানে এফ দিয়ে দাও। এই যে দেখো DEF এভাবে নামটা দিতে হবে, যেভাবে প্রশ্ন কিন্তু বলেছে সেই অনুযায়ী ছবিটা তৈরি করতে হবে। অনুরূপ কোণগুলো, সদৃশ্য ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হবে, অনুরূপ বাহুগুলো সমান হয়, ওকে। ত্রিভুজের নামটা এইভাবে হবে। আচ্ছা আরও আমাদের এখানে দেওয়া আছে, দেখো AB কি দেওয়া আছে, ED সমান AC EF।
তাহলে এখানে দেখো অনুপাতকে আমরা বাই করে নিলাম, এবি বাই ইডি সমান সমান এসি বাই ইএফ। ইএফ মানে এই যে এবি বাহুর সঙ্গে এই যে ইডি বাহু এর অনুপাতটা সমান সমান বলেছি এসি বাহুর সঙ্গে ইএফ। দেখো তার ত্রিভুজটা ঠিক সাজানো গেছে আমাদের, মানে এই দুটো শর্ত এবং এই যে কোণগুলো সমান বলে দিয়েছে, এই অনুযায়ী ছবিটা কিন্তু এভাবে হবে, নামগুলো এভাবে হবে। আচ্ছা, এখানে এফ কোণটা আমাদের বলেছে 65 ডিগ্রি, এফ কোণটা। তাহলে এফ কোণ কোনটা? এই কোণটা, এই কোণটা বলেছে 65 ডিগ্রি। তাহলে দেখো এফ কোণটা 65 ডিগ্রি হলে পরে এই যে সি কোণটা আছে না আমাদের, এই যে সি কোণটা, তাহলে সি কোণটা কিন্তু 65 ডিগ্রি হয়ে যাবে। সদৃশ্য ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হবে, তাই না? এটাতে আমাদের বলে দিয়েছিল এটা 40 ডিগ্রি, তাহলে এই কোণটা আমাদের 40 ডিগ্রি, দুটো কোণ দেখো সমান আছে, তাই না? 40 ডিগ্রি। তো আমাদের কী চেয়েছে? বি কোণটা। দেখো বি কোণটা, এই বি কোণটা তো সহজে পেয়ে যাব, ত্রিভুজের দুটি কোণ তো পেয়ে গেলাম আমরা। তার 3 নম্বর কোণটা, তাহলে আমরা কী করব বি কোণটা পাওয়ার জন্য? তাহলে আমরা বি কোণ পেয়ে যাব 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফলটা বাদ দিতাম, 40 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি, তাই তো? ত্রিভুজে 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের যোগফল বিয়োগ করলে আমরা 3 নম্বর কোণটা পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি এদের যদি যোগ করো, যোগ করে পেয়ে যাবা 105 ডিগ্রি। এটা বিয়োগ করে নাও, এটা বিয়োগ করে পেয়ে যাবা 75 ডিগ্রি। তাহলে আমাদের এই বি কোণের মানটা বের করতে বলেছিল, 75 ডিগ্রি আমাদের অ্যান্সার। দেখো সি নাম্বার অপশানটা। চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। দেখো 4 প্রশ্নটা আমাদের সহজে প্রশ্ন আছে। তো 4 নম্বর প্রশ্নটা হবে এভাবে, এখানে এই যে দেখো মানগুলো তো আমাদের দেওয়া আছে, থিতার মানটা এখানে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যে বলেছে, মানে থিতা হচ্ছে সূক্ষ্মকোণ। দেখো সমীকরণটা দেখো, সমীকরণটা আছে ট্যান থিতা আর cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মানটা তোমরা জানো, cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। sin 3 ডিগ্রির মানটাই হয় cos 60 ডিগ্রি। সাইনের ঘরটা যদি জানা থাকে তাহলে প্রত্যেকটা মান তোমরা বের করতে পারবা। sin 3 ডিগ্রির মানটা ঘুরে এসে cos 60 ডিগ্রির ঘরে বসে, তো cos 60 ডিগ্রির মান কত হবে? sin 3 ডিগ্রির মান যদি 1/2 হয়, cos 60 ডিগ্রির মান 1/2। আচ্ছা, এদিকে √3/2 ছিল, 2 কেটে দিলাম। তাহলে এখানে tan থিতা আর √3 থাকলো এখানে। দেখো √3 tan কত ডিগ্রির মান? tan 60 ডিগ্রির মান, এটা তোমাদের জানতে হবে। tan ভ্যানিশ করে দাও, থিতার মানটা পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখো এই জায়গায় আমরা বসিয়ে দেবো, এর মানটা চেয়েছে না, sin থিতা বলতে 60 ডিগ্রি -15 ডিগ্রি, আমরা বিয়োগ করে নেব। 60 ডিগ্রি থেকে যে 15 ডিগ্রি বিয়োগ করো তো কত পাবা? 45 ডিগ্রি পেয়ে যাবা। আর sin 45 মান তোমরা জানো 1/√2 হয়, তো অ্যান্সারটা আমাদের এই নাম্বার 1/√2। চলো আমরা পরের প্রশ্নে চলে যাবো। দেখো 1-এর 4 অবধি করালাম, এবার 1-এর 5। তো চলো 1-এর 5-এর প্রশ্নটা কী বলছে। তো আমাদের এখানে বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত আমাদের বের করতে বলেছে। চলো এটা আমাদের খুব সহজে বেরিয়ে আসবে। তাহলে দেখো দুটি গোলকের আয়তনের অনুপাত, তাহলে আমরা কি করব? দুটি গোলক বলতে দেখো এখানে যে প্রথম গোলকের ব্যাসার্ধ আমরা R1 ধরে নিলাম, আর এটা প্রথম গোলকের ব্যাসার্ধ, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আমরা R2 ধরে নিলাম। তাহলে প্রথম গোলকের আয়তন কী হবে? প্রথম গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই R1 কিউব। এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। প্রথম গোলকের আয়তন = দ্বিতীয় গোলক 4/3 পাই R2 কিউব। এই যে দুটি গোলকের আয়তন অনুপাতটা বলে দিয়েছে কত? 1:8। তাহলে এখান থেকে আমরা R1/R2 এই মানটা কিন্তু পেয়ে যাব। চলো আমরা বাই করে নিই, বা অনুপাতে একই জিনিস তোমরা যে কেটে দিতে পারো, অনুপাতে একই জিনিস। তাহলে আমাদের হয়ে গেলো এখানে R1 কিউব বাই R2 কিউব সমান 1/8। আচ্ছা, এখানে আমরা R1/R2 তার হোল কিউব করে দিলাম, আর 1/8কে আমরা 1/2 করে তার হোল কিউব করতে পারবো। পাওয়ার সমান তো মূল সংখ্যা সমান, তাহলে আমরা R1/R2 এই মানটা 1/2 পেয়ে গেলাম। ওকে, এই মানটা আমাদের কাজে লাগবে। আমাদের চেয়েছে কি? তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল অনুপাত বলতে দেখো সেই গোলক দুটির, গোলকের বক্রতল বলতে সমগ্রতল, তো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের যে সূত্র, প্রথম গোলকের সমগ্রতল 4 পাই
R1 স্কোয়ার H2, দ্বিতীয় গোলক 4 পাই R2 তার হোল স্কোয়ার। এই যে দেখো সেই গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এটাই আমাদের বের করতে বলেছে। আচ্ছা, অনুপাতে একই জিনিস আমরা ভ্যানিশ করে দেবো। তো আমাদের দেখো R1, এই যে দেখো R1 স্কোয়ার H2 R2 স্কোয়ার, এটাকে আমরা বাই করে নিলাম, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। আচ্ছা, এখন আমরা কি করব, এটাকে R1 বাই R2 তার হোল স্কোয়ার করে দিলাম। R1 R2-র মানটা আমরা বের করে রেখেছি, এখানে 1/2 বসিয়ে দিলাম তার হোল স্কোয়ার, তাহলে 1/4। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1:4। দেখো আমরা পেয়ে গেলাম মানটা। এই যে দুটি মানে তাদের যে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 1:4 অ্যান্সারটা, বি নাম্বার অপশানটা। চলে যাবো আমরা পরের প্রশ্নে, 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, এখানে ওয়াইয়ের মান দেওয়া আছে এক্সের গড় 17, এক্সের গড় 17 বলতে এক্সের মান 17, ওকে। আর ওয়াইয়ের গড় কত হবে, তাহলে এক্সের জায়গায় এক্সের মানটা বসিয়ে দাও, ওয়াইয়ের মানটা পেয়ে যাবো, ওয়াইয়ের গড় পেয়ে যাবো, এভাবেই তোমরা বের করে নিতে পারবা। তাহলে এখানে ওয়াই সমান 3 ইন্টু এক্সের মান 17 মাইনাস 4, 17 3 51 মাইনাস 4, 51 থেকে 4 বিয়োগ করলে কত পাবা, 47 পেয়ে যাবা। তাহলে আমাদের ওয়াইয়ের গড়টা কত হবে, 47 হয়ে যাবে, সি নাম্বার অপশানটা। এবার 2-এর প্রশ্নগুলোতে চলে আসবো আমরা। 2-এর 1 নম্বর, কোন অংশীদারি ব্যবসায় এবিসি মূলধন অনুপাত দেওয়া আছে, বছরের শেষে পি টাকা যদি লাভ হয়, বি এর লভ্যাংশ আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো অঙ্কটা আমরা করব, আমাদের মূলধনের অনুপাত দেওয়া আছে না, তাহলে এই অনুপাতটাকে আমরা কি করব, পূর্ণ সংখ্যা অনুপাতে করে নেব। তাহলে অনুপাতকে পূর্ণ সংখ্যা করার নিয়ম কি, যে হরটি লসাগু করবা, লসাগু তো আমাদের XYZ হয়ে যাবে, তাহলে প্রত্যেককে গুণ করে নেবা কত দিয়ে, XYZ দিয়ে, এভাবে H2। পরেরটাকে 1/y গুণ করবা XYZ দিয়ে, H2 1/z আছে, গুণ করবা XYZ, তাই না, মানে হরের লসাগু XYZ, তার জন্য XYZ দিয়ে গুণ করে এই যে ভগ্নাংশ অনুপাতটা পূর্ণ সংখ্যায় অনুপাতে চলে আসবে, এটা করে নিতে হবে আগে। এখানে x কেটে যাবে, এখানে যদি x কেটে যায়, তাহলে দেখো আমাদের এখানে রয়ে যাবে সমান YZ হয়ে যাবে H2, এখানে y কেটে দাও, তাহলে এটা XZ পেয়ে যাবা, এখানে Z আর Z কেটে দাও, তাহলে এখানে XY পেয়ে যাবে, ওকে। আচ্ছা, তাহলে দেখো তো আমরা এখন তাদের মূলধন অনুপাতটা এটা পেয়ে গেলাম। আচ্ছা, বছরের শেষে পি টাকা লাভ বলে দিয়েছে বি এর লভ্যাংশ, তাহলে বি এর লভ্যাংশ আমরা কী করে পাবো, দেখো বি এর লভ্যাংশ হবে, বি হচ্ছে আমাদের কোনটা, দেখো মধ্যেরটা বি হবে ABC, তাহলে বি হচ্ছে XZ, তাহলে আমরা লিখবো XZ বাই আনুপাতিক যোগ এদের যোগফল, মানে XY প্লাস XZ প্লাস YZ, এই যে অনুপাতগুলো আমরা যোগ করে নিলাম, ইন্টু যেটা মোট লাভ হয়েছে সেটা দিয়ে গুণ করে নাও। তাহলে দেখো মোট লাভ হয়েছে পি টাকা, তাহলে পি দিয়ে আমরা গুণ করে নেব, এই যে এটাই আমাদের কার, বি এর লভ্যাংশ। আমরা এখানে একটু সরলটা করে নিই, এটা পেয়ে যাবা PXZ বাই XY প্লাস XZ প্লাস YZ। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে বি এর লভ্যাংশ এত টাকা, এখানে আমরা টাকা দিয়ে দেবো। চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। আচ্ছা, দেখো আমাদের বলেছে এখানে 2 + √3 এর বর্গমূল, এই বর্গমূল বের করতে বলেছে। আচ্ছা, এটা একটু ভালো অঙ্ক আছে দেখো, এবং অঙ্কটার স্টাইলটা একটু অন্যরকম হবে, দেখো তোমরা এখানে নতুন জিনিস শিখতে পারবা। তো আমরা কি করব, দেখো প্রথমে এই যে সংখ্যাটা আছে না, এর সরলটা করে নিচ্ছি আমরা, 2 + √3। দেখো সরলটা কী করব, সর্বপ্রথম তোমরা কী করবা, 2 কমন নিয়ে নাও, এই যে 2 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আমাদের কত হবে, 1 + √3/2, এটা আমরা করে নিলাম। আচ্ছা, সমান 2, আচ্ছা এখানে 1 রেখে দিলাম। আচ্ছা, √3/2, দেখো এই মানটা sin 60 ডিগ্রির মান, এটা sin 60 ডিগ্রির মান হয় √3/2, তাহলে এর জায়গায় আমরা লিখে দেবো sin 60 ডিগ্রি, ওকে। আচ্ছা, এবার দেখো আমরা কি করব, এই যে 2 রেখে দিলাম বাইরে, আর যে 1 আছে না, 1-এর জায়গায় লিখছি sin স্কোয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 30 ডিগ্রি, ওকে। এটা 1-এর জায়গাটা লিখে দিলাম।
আর সাইন 60 ডিগ্রিকে আমরা লিখতে পারবো, দেখো এটা কিন্তু নতুন জিনিস, এটা ক্লাস 11-এ একটা সূত্র আছে তোমাদের। তো সাইন 60 ডিগ্রিকে লিখতে পারবো আমরা 2 সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি। দেখো এই সূত্রটা আমি তোমাদের এই জায়গায় দেখাচ্ছি, দেখো কী করে। সাইন 60 ডিগ্রি সমান সমান এটাকে লিখব সাইন 2 ইন্টু 30 ডিগ্রি। তাহলে দেখো এই যে সূত্রটা সাইন 2, এটাকে আমরা যদি এ ধরে নিই, সাইন 2 এর সূত্র 2 সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি। ওকে, মানে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, এই সূত্রটা মানে সাইন 2 এর সূত্র ক্লাস 11 তোমরা পাবা ত্রিকোণমিতিক পাঠে, ক্লাস 11-এ যখন উঠবা তোমরা এই সূত্রটা দেখতে পাবা সাইন 2a। তো সাইন 2 এর সূত্র হচ্ছে 2 সাইন এ কস এ। এই যে দেখো সাইন 2 এর সূত্র, এই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি এখানে। ওকে, মনে রেখে দিবা তোমরা। তাহলে আমরা দেখো সাইন 60 ডিগ্রি জায়গায় আমরা এটা কিন্তু তৈরি করতে পারবো। আচ্ছা, তো চলো এবার আমরা কি করব, দেখো তো আমাদের এখানে দেখো এটা এ, এটাকে বি ধরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আমাদের এখানে একটা সূত্র চলে আসছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে সূত্রটা লিখে দেব, সূত্রটা হয়ে যাবে আমাদের এ প্লাস আমাদের প্লাস বি হচ্ছে কস 30 ডিগ্রি তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এইভাবে আমরা সাজিয়ে নিলাম। এখন আমাদের কি বর্গমূল করতে বলেছে না, মানে এর বর্গমূল। দেখো বর্গমূল হচ্ছে এইভাবে √, তো 2 প্লাস √3, তাই না? এই যে এর বর্গমূল মানে এরপর √, চাপাই দিতে হবে। যার বর্গমূল করতে বলবে তাকে √, দিয়ে দাও, বর্গমূল চিহ্ন এটা। আচ্ছা, এটা সমান সমান এখানে √, চাপালাম, তাহলে আমাদের এদিকেও √, চাপাতে হবে। তাহলে এখানে দেখো √, চাপানো মানে বর্গমূল মানে এটা প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হয়ে যাবে √2 সাইন 30 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি তার হোল স্কোয়ার। এই যে দেখো প্লাস মাইনাস হবে, কেন প্লাস মাইনাস হবে দেখো কারণটা তোমাদের বলি। এখানে দেখো এস স্কোয়ার যেহেতু 9 হয়, তাহলে এক্সের মান আমরা কী করে বের করতাম দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, প্লাস মাইনাস √9 প্লাস মাইনাস হবে, স্কোয়ার ছেড়ে দিলে প্লাস মাইনাস আর √, চাপে এই যে প্লাস মাইনাসটা আসবে না। দেখো স্কোয়ার ছাড়া মানে তো বর্গমূল, দেখো এস স্কোয়ার বর্গমূল এক্স, তাই যে বর্গমূল করছি তার জন্য আমাদের প্লাস মাইনাস আসছে, এই দেখো প্লাস মাইনাস আসবে। আচ্ছা, এবার চলো আমরা এই সরলটা করে আমাদের অ্যান্সারটা চলে আসবে, এবার এর বর্গমূলটা পেয়ে যাব। আমরা প্লাস মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা, 2 এর বর্গমূল তো আমরা √2 পেয়ে গেলাম। আর দেখো এটা আমাদের হোল স্কোয়ার আছে, তাহলে দুটো আছে, তাহলে একটা আমরা লিখতে পারবো, সেটা আমরা লিখে দেবো সাইন 30 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি। এই যে দেখো এখন এদের মানগুলো বসিয়ে একটু সরলটা করে নিই, প্লাস মাইনাস √2 সাইন 30 ডিগ্রির মান 1/2 প্লাস আর কস 30 ডিগ্রির মান √3/2। সাইন 60 ডিগ্রির মানটা যা হয়, সাইন 60 ডিগ্রির মান √3/2, কস 30 ডিগ্রির মানটাও √3/2, এটা মনে রেখে দেবা। আচ্ছা, তাহলে এখানে দেখো তো আমরা 1/2 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে প্লাস মাইনাস √2 ছিল, এর নিচে 2টা দিয়ে দিলাম, মানে 1/2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 1 থেকে যাবে, এখানে আমাদের √3 রয়ে যাবে, তাই তো। আচ্ছা, এরপরে দেখো আমাদের সরলটা হয়ে এসেছে। আর একটু দেখো আমাদের, আচ্ছা এখানে আমরা কি করব, এই যে এখানে আমরা আর একটু সরলটা করে নিই, মানে এভাবে রেখে দিলেও তোমাদের হয়ে গেছে অ্যান্সার, কিন্তু অ্যান্সারটা একটু সাজিয়ে রেখেছে, আমি তোমাদের সাজিয়ে দিই। দেখো এটা আমরা কী করবো, নিচে √2 দিয়ে গুণ করে নেব, তাহলে √2 গুণিত √2 আর এখানে 2 ইন্টু √2 এভাবে করেছে, 1 প্লাস √3 সমান প্লাস মাইনাস √2 গুণ করে 2 হয়ে যাবে, এটাতে আমাদের 2√2 1 প্লাস √3 2 কেটে দাও, তাহলে আমাদের হয়ে গেল প্লাস মাইনাস 1/√2 1 প্লাস √3। অ্যান্সারটা এভাবে সাজিয়েছে, আমিও এভাবে সাজিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের অনেক সময় প্রমাণটা যদি আসে, তো এই যে বর্গমূলটা দেখা হয় যেটা হবে, তাহলে প্রমাণ আসলে পরে তোমাদের কিন্তু এভাবে সাজিয়ে নিতে হবে, তার জন্য আমি দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা তাহলে এই ছিল আমাদের অ্যান্সার। এর যেভাবে বলেছিল এর বর্গমূল, তাই এর বর্গমূলটা হবে আমাদের এই যে এটা। ঠিক আছে, আমরা অ্যান্সার পেয়ে গেছি। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমাদের আছে 2-এর 3 নম্বর প্রশ্নটা। কি বলছে, এখানে বলছে দুটি বৃত্ত পরস্পর
পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক পি কিউ বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ যদি করে তাহলে পি এ কিউ সমান সমান কত ডিগ্রি হবে। আচ্ছা, ভালো প্রশ্ন আছে এটাও। তো চলো আমরা ছবি এঁকে তোমাদের প্রশ্নটা আমি ভালো করে বোঝাই। এবার আমাদের ছবিটা কীভাবে হবে দেখো, ছবিটা কিন্তু আগে তৈরি করতে হবে। ছবি যদি তৈরি করতে পারো তখন কিন্তু তোমরা প্রশ্নের অ্যান্সার আরও ভালো করে বুঝতে পারবা। তো আমাদের এখানে দুটি বৃত্তের কথা বলেছে, তো দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করেছে না এই বিন্দুতে। তাহলে এই যে আমাদের এই যে একটি বৃত্ত, আর একটা বৃত্ত আমরা তৈরি করে দিচ্ছি, এই যে আমাদের একটি বৃত্ত। তাহলে বহিঃস্পর্শ করেছে কোথায়, আমাদের এখানে এই বিন্দুতে, এটা আমরা এই বিন্দু নিয়ে এলাম। আচ্ছা, তাহলে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক পি কিউ বলেছে, যা বৃত্ত দুটিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। সাধারণ স্পর্শক আমরা এই জায়গায় দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে দেখো সাধারণ স্পর্শক। এখানে ধরো এই যে এখানে এর কেন্দ্রবিন্দু এখানে আছে, এর কেন্দ্রবিন্দু এই জায়গায় আছে। তাহলে এই যে প্রথম বৃত্তকে তো পি বিন্দুতে স্পর্শ করেছে, আর দ্বিতীয় বৃত্তকে এখানে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। তার আমাদের যে কোণটা বলেছে না পি এ কিউ, মানে এই কোণটা আমাদের তৈরি হবে। চলো আমি এখানে কোণটা তোমাদের তৈরি করাই পি এ কিউ। আমাদের পি এ যোগ করতে হবে, পি এ কিউ বলেছি, প্রশ্নে যেভাবে বলেছে সেভাবে ছবিটা তৈরি আমাদের হয়ে যাবে। এই যে দেখো পি এ, আর এখানে এদিকে এ কিউ যোগ করতে হবে। তাহলে আমরা এখানে যে এ কিউ যোগ করে দিলাম। তাহলে পি এ কিউ যে এই যে কোণটা আছে না, এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। এই কোণের মান কত হবে? আচ্ছা দেখো এই কোণের মানটা আমি বের করে দেখাচ্ছি তোমাদের কত ডিগ্রি হবে। দেখো আমাদের এখানে পি এ কিউ আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। তা আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা কি জানি 180 ডিগ্রি। আচ্ছা, তার আগে আমি এখানে একটা অঙ্কন করব। এই ক্ষেত্রে অঙ্কনটা কি, এ বিন্দু দিয়ে আমরা দুটি বৃত্তের একটি সাধারণ স্পর্শক তৈরি করব এই বিন্দুতে। তো চলো সাধারণ স্পর্শকটা তৈরি করবো এভাবে করে সোজা করে, এভাবে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই যে আমি একটা সাধারণ স্পর্শক তৈরি করলাম, এখানে আমি নাম এই জায়গায় নামটা দিয়ে দিলাম, এখানে আমরা টি বিন্দু নাম দিয়ে দিলাম। এই যে সাধারণ যে স্পর্শকটা, সাধারণ স্পর্শককে টি বিন্দুতে ছেদ করেছে এই স্পর্শকটা। তো এটা আমরা অঙ্কন করলাম, ওকে। তাহলে এখন দেখো আমাদের যে বলেছিলাম যে পি কোণ কিউ কোণ আর এই কোণটা নিয়ে 180 ডিগ্রি, এই যে পি এ কিউ ত্রিভুজের, তাহলে এই কোণটা এখন দেখো দুভাগে ভাগ হয়ে গেছে, এদিকে একটা কোণ হয়েছে আর এইদিকে একটা কোণ হয়েছে। তাহলে এখন এই কোণ আর এই কোণ চারটা কোণ নিয়ে 180 ডিগ্রি হবে। তো এইখানে সেটাই আমরা দেখাচ্ছি তোমাদের। তাহলে আমরা এখানে লিখব পি কোণ প্লাস, এবার এদিককার কোণটা যদি বলি কোণ পিএটি, মানে এই সাইডের কোণটা, প্লাস এবার এই সাইডের কোণটা কোণ এখানে বলবো আমরা এই যে টি এ কিউ এই দিককার কোণটা কোণ টি এ কিউ, মানে এই দুটো কোণ নিয়েই কিন্তু আমাদের সম্পূর্ণ কোণটা পি এ কিউ কোণটা, ওকে। আর প্লাস এবার আমরা কিউ কোণ সমান কত হবে টোটাল 180 ডিগ্রি। কারণ এখানে দেখো পি এ কিউ ত্রিভুজেরই কোণগুলো, এই ত্রিভুজ মানে এই কোণটাকে আমরা শুধু ভেঙে লিখলাম, ওকে। এই যে আমাদের পি এ কিউ কোণটাকে আমরা কি করেছি, এই কোণ আর এই কোণের সমষ্টি দেখালাম এখানে। আচ্ছা, তাহলে তারপরে দেখো এবার আমরা কি করব, এখানে আমাদের যে ধর্ম যে কাজে লাগবে সেটা তোমাদের জানতে হবে। এবার দেখো এখানে এই যে আমাদের প্রথম যে বৃত্ত আছে, হ্যাঁ প্রথম বৃত্তটাকে আমরা একটা নাম দিয়ে দিত, এটাকে নাম ধরে নেব আমরা, এটা এস নাম দিয়ে দিই, এস, আর এটাকে কি নাম দেব, এটাকে ভি নাম দিয়ে দিলাম, যা এস ভি। তো দেখো এই যে আমাদের বৃত্তটা আছে এস কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এই বৃত্তের বহিস্থ একটি বিন্দু টি, তাহলে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক হয়েছে, লক্ষ্য করো এখানে এই যে আমাদের টিপি একটা স্পর্শক, একটা টি একটা স্পর্শক। তাহলে এইভাবে যদি হয় তাহলে স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়, মানে এখানে টিপি সমান টিএ হবে। তাহলে এই দুটো বাহু সমান হলো পরে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, তাহলে এখানে এই দুটো কোণও সমান হয়ে যাবে না, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, ওকে। একইভাবে এই দিকে দেখো তো, আচ্ছা আগে এটা আমি বলে দিচ্ছি। তাহলে এই কোণটা যদি সমান হয় তাহলে আমরা দেখো তো আমরা এই কোণের জায়গায় এই কোণটা লিখতে পারবো। তাহলে এখানে এই যে পি কোণের জায়গায় আমরা এই কোণটা বসিয়ে দেবো, মানে এটাই কোণ, মানে কোণ পি এ টি বসিয়ে দিলাম। আর এদিকে তো আমাদের পি এ টি তো আছেই আবার,
মানে তোমাদের এখানে কিন্তু দেখো এই দুটো কোণকে সমান দেখালাম, সেটা তোমাদের বলে দিলাম নিয়মটা। কোনো বৃত্তের একটি বহিস্থ বিন্দু থেকে হ্যাঁ যে সেই বৃত্তের উপর দুটি যে স্পর্শকের দৈর্ঘ্য হয় সেই স্পর্শকের দৈর্ঘ্য দুটি সমান হয়। ওকে, তার জন্য আমাদের এই দুটো কোণ সমান হবে। আর এই কোণের জায়গায় আমরা এই কোণটা বসিয়ে দিলাম। আবার এই দিকে চলে এসো, একইভাবে দেখো এই যে ভি বৃত্তটা আছে, ভি কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এই বৃত্তের বহিস্থ বিন্দু টি, তাহলে এই বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক হয়েছে দেখো টি এ আর টি কিউ, তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য কী হবে, এই স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে। তাহলে এখানে এই কোণটার সঙ্গে এই যে কিউ কোণটা সমান হবে, তাহলে আমরা কিউ কোণের জায়গায় এই কোণটা আমরা বসাতে পারবো যেহেতু সমান কোণ। তাহলে এখানে টি এ কিউ বসিয়ে দিলাম প্লাস, আর কিউ কোণের জায়গায় এই কোণটা লিখতে পারবো এই যে টি এ কিউ কোণটা, তা আমরা এখানে লিখে দেবো টি এ কিউ, আর এখানে আমাদের 180 ডিগ্রি আছে। ওকে, আচ্ছা চলো তাহলে এই দুটো কোণ একই কোণ, তাহলে বা আমরা 2 কোণ পিএটি প্লাস এই দুটো কোণ একই কোণ, তাহলে 2 কোণ আমাদের প্লাস আছে, হ্যাঁ 2 কোণ টি এ কিউ, এই যে দেখো তাহলে এদের এই যে 180 ডিগ্রি দিকে আছে। এখন 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে পরে আমরা এখানে 2টা কেটে যাবে, তাহলে পিএটি প্লাস এখানে 2টা কেটে যাবে, কোণ টি এ কিউ মানে পরে রইবে। আর এখানে 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করে তোমরা 90 ডিগ্রি পেয়ে যাবে। দেখো তাহলে এই দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এই দুটি কোণ মিলে আমাদের কিন্তু পুরো পি এ কিউ কোণটা, তাহলে এদের যোগফলটা আমরা লিখে দেবো বা পি এ কিউ, দেখো পি এ কিউ 90 ডিগ্রি, এই যে দেখো তাহলে আমরা পেয়ে গেলাম। দেখো এই যে আমাদের যে বের করতে বলেছিল কোণ পি এ কিউ এর মানটা কত ডিগ্রি, কত পেলাম 90 ডিগ্রি পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আমরা এখানে এই যে প্রশ্নে ওই 90 ডিগ্রি তোমাদের বসিয়ে দিলাম। আচ্ছা এটা তোমরা বইতে পেয়ে যাবা, তোমাদের বইতে একটা প্রয়োগ আছে, আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কত পাতায় যাবা। তোমাদের বইতে 217 পাতায় দেখবা একটা প্রয়োগ আছে, সেখান থেকে তোমরা আরও ভালো করে বুঝতে পারবা। তবু তো আমি এখানে পুরো ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে, এই কোণটা কী করে 90 ডিগ্রি হয়, পি এ কিউ কোণের মান 90 ডিগ্রি। আচ্ছা তো তোমরা 217 পাতায় গিয়ে তোমরা আরও যদি দেখতে চাও তো তোমরা দেখতে পারো সম্পূর্ণ নিয়মটা। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, আমরা চলে যাবো 4 নম্বর প্রশ্নে। দেখো 4-এর প্রশ্নটা কী বলেছে, এই প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন আছে। দেখো 4 নাম্বারটা, তাহলে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি যে সাইন 1 ডিগ্রি বাই কস 89 ডিগ্রি আছে, প্লাস সাইন 3 ডিগ্রি বাই কস 87 ডিগ্রি। আচ্ছা তোমরা লক্ষ্য করো এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, মানে পূরক কোণ আসছে, এদেরও যোগফল পূরক কোণ, এদেরও যোগফল পূরক কোণ, এদেরও যোগফল পূরক কোণ। তাহলে আমরা করব কি, যে এই যে সাইন 1 ডিগ্রির জায়গায় আমরা কি লিখতে পারবো, দেখো সাইন 1 ডিগ্রি জায়গায় আমরা লিখে দেবো 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি, এটা আমরা করতে পারবো তাই না, কারণ এটা বিয়োগ করে কত হবে 1 ডিগ্রি হবে, তাহলে এটা করে দিলাম, যদি পূরক কোণের সূত্র আমরা অ্যাপ্লাই করব। আর নিচে আছে আমাদের কস 89 ডিগ্রি। আচ্ছা প্লাস তারপরেরটা আছে এখানে সাইন 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি জায়গায় আমরা লিখে দেবো এই যে দেখো 87 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থেকে বিয়োগ করব আমরা 87 ডিগ্রি, মানে নিচের এই যে কোণটা বিয়োগ দিয়ে দিবা 90 ডিগ্রি থেকে, তখন এই কোণটা পাবা। আর নিচে তো আছে আমাদের কস 87 ডিগ্রি প্লাস ডট 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 সবগুলো লিখে নিই, তারপরে চলে গেছে প্লাস। দেখো শেষে আমরা শেষেরটা নিয়ে নিচ্ছি, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে দেখো শেষেরটা সাইন 90 ডিগ্রি থেকে এই যে 1 ডিগ্রিটা বিয়োগ করে দিলাম, এটা আমাদের 89 ডিগ্রি আসবে, মানে এখানে লক্ষ্য করো 1 থেকে 89 ডিগ্রি অবধি আছে। আর 1 থেকে 89 বলতে এখানে কী বলে যে বিজোড় সংখ্যাগুলো আছে, কোন সংখ্যাগুলো আছে এখানে, বিজোড় সংখ্যাগুলো আছে, মানে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে আছে 5-এর পরে আছে 7-এর পরে আছে এরকম বিজোড় সংখ্যাগুলো। ওকে আচ্ছা তো চলো তারপরে এখানে দেখো আমরা এখানে লিখব কস 1 ডিগ্রি, তাহলে এখানে দেখো তো, আচ্ছা এখানে দেখো তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা, এটাকে থিতা ধরলাম, পূরক কোণের সূত্র কস থিতা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা কস থিতা, তোমাদের পূরক কোণের সূত্র আছে, তো আমরা এখানে লিখে দেবো কস থিতা বলতে 89 ডিগ্রি, আর নিচে তো আছে কস 89 ডিগ্রি প্লাস একইভাবে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে এখানে তোমরা লিখতে পারবা সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা কস 87 ডিগ্রি।
আর এখানেও আছে কস 87 ডিগ্রি, মানে হরে যেটা আছে লবে সেটাও চলে আসছে আমাদের, প্লাস ডট 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 প্লাস। তাহলে এখানে আমরা লিখতে পারবো কস 1 ডিগ্রি হয়ে যাবে, আর নিচে আছে কস 1 ডিগ্রি। তাহলে এখানে দেখো উপনিচ কিন্তু কেটে যাচ্ছে, এটা উপনিচ কেটে যাচ্ছে, উপনিচ কেটে যাচ্ছে, যতগুলো পাবো সবগুলো কেটে যাবে। তাহলে এটা আমাদের কেটে গেল মানে 1, এখানে 1 প্লাস ডট 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 প্লাস 1। তাহলে এখানে 1 কতগুলি পদ আছে, এখানে কিন্তু আমাদের দেখো যদি বিজোড় সংখ্যাগুলো নিয়েছি, বিজোড় সংখ্যা মানে 1 থেকে 89, তাহলে বিজোড় সংখ্যাগুলো তোমরা যদি দেখো 1 থেকে 89 যদি গুণো বিজোড় সংখ্যাগুলো, তোমরা কিন্তু 45টি পদ পাবা, 45টি পদ। ঠিক আছে, এটা মনে রাখবা, 1 2 3 করে কতটি পদ পাবা, কতটি একের যোগ হবে, 45টি একের যোগ হবে। তো 45টি একের যোগফল কত হবে, 45 হয়ে যাবে আমাদের, তাই না? তো দেখো অ্যান্সারটা কিন্তু আমাদের হবে কত, 45। এটা কিন্তু আমাদের অ্যান্সার, এর মানটা পেয়ে গেলাম 45। চলে যাবো আমরা পরের প্রশ্নে, 5 নম্বর প্রশ্ন। তো তাহলে এখানে দেখো অঙ্কটা কী বলছে আমাদের 5-এর প্রশ্নটা। এখানে কোনো ঘনকের প্রতিটি ধার 10% বাড়ানো হলে ঘনকটির আয়তন কত বাড়বে শতকরা, কিন্তু অ্যান্সারটা হবে এখানে। ঠিক আছে, এটা বলে দিই, সাধারণত এগুলো শতকরাই থাকে, যেহেতু এখানে শতকরা আছে মানে আয়তনটা শতকরা কত বাড়বে। চলো আমরা দেখাই। তো প্রথমে আমরা ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম। তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য এ হলে ঘনকের আয়তনের সূত্র ধারের কিউব মানে এ কিউব। এবার ঘনকের ধারের দৈর্ঘ্য 10% বাড়াবে, তাহলে আমাদের দেখো ছিল আমাদের এ বাড়াবে কত 10%, তাহলে এর 10% মানে 10/100। এই যে দেখো, মানে এ তো ছিল, এর সঙ্গে যোগ হবে, কত বাড়াচ্ছে সেটা যোগ হয়ে যাবে, আগেরটার সঙ্গে যতটা বৃদ্ধি পাবে এর 10%, তাহলে আমাদের এটা যোগ করে আমরা পেয়ে যাব নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য। তো এটা আমরা যদি কাটাই, এই ভগ্নাংশ যোগ বিয়োগ করো, দেখো লসাগু কিন্তু তোমরা 10 পাবা, এটা আমাদের 10ই হয়ে যাবে, এটা 10 মিলে গেছে বলে এটা নেমে যাবে। তাহলে এখানে দেখো সরল করে কত পেয়ে যাবে, এটা 11a/10 পাচ্ছ। তাহলে এখন কিন্তু ধারের দৈর্ঘ্য এটা হয়ে গেল ঘনকের নতুন ধারের দৈর্ঘ্য। তাহলে ধারের দৈর্ঘ্য দেখো আগের চেয়ে কিন্তু দেখো বেড়েছে, এটা আমাদের বড় মান, এটা একের চেয়ে বড় ভগ্নাংশ 11/10 আছে। তো এটা যদি আমাদের এখন ধারের দৈর্ঘ্য হয়, তাহলে এখন আমাদের আয়তন কত হবে, এই অনুযায়ী আমাদের আয়তনটা কত হবে, তাহলে আয়তনটা হবে ধারের কিউব। ধারের কিউব বলতে 11a/10 তার হোল কিউব, সেটা আমরা সরল করে নিই। 11-র কিউব, তাহলে 11-র কিউব যদি গুণ করো, তাহলে 3টা 11-র গুণ, 3টা 11 গুণ করে তোমরা পেয়ে যাবা 1331 পেয়ে যাবা কিউব। আর 10-এর কিউব পেয়ে যাবা তোমরা 1000, এই যে 3টা 0, তো আমরা কিউবটা ভেঙে নিলাম। তাহলে আমাদের দেখো আয়তনটা এখন আমাদের এটা হয়ে গেল, তাহলে আগের চেয়ে আয়তনটা আমাদের কি বেশি হবে, তাই না? তাহলে আয়তনটা কত বেশি হবে সেটা বের করে নিই। তাহলে আয়তন বাড়ে, আমরা লিখব আয়তন বাড়ে সমান সমান, তাহলে যে বড়টা আছে না, বড়টা আগে লিখো, 1000 মাইনাস, আর আগে ছিল কত, আগে ছিল আমাদের আয়তনটা এ কিউব। তাহলে এই যে দেখো, তাহলে এখানে আমরা সরলটা করে নিই কতটা আয়তন বাড়ছে। তাহলে 1000 লসাগু 1331 এ কিউব, আর এটা আমাদের হয়ে যাবে 1000 এ কিউব। এখানে যদি বিয়োগ করো, তাহলে এখানে একটা কিন্তু কেটে যাবে, তাই না? এই যে 1331 থেকে 1000 বিয়োগ করলে তোমরা পেয়ে যাবা 331 এ কিউব পেয়ে যাবা, আর নিচে তো আমাদের 1000 আছেই। এই যে দেখো, তাহলে আয়তনটা এতটা বাড়ছে। এবার শতকরা কতটা বাড়ে সেটা এবার বের করব। দেখো শতকরা আয়তন বাড়বে তার যে নিয়মটা, দেখো যতটা আয়তন বাড়লো না সেটা তোমরা উপরে দিবা। এই যে দেখো এবার বাইরে দিয়ে দিলাম, আয়তনটা কতটা বেড়েছে এতটা, তাহলে এই যে 331 এ কিউব বাই 1000, এই যে যেটা বাড়লো উপরে। আর কি থেকে আয়তনটা বেড়েছে, আগে ছিল এ কিউব, এটা থেকে আয়তনটা বেড়েছে, তাহলে এ কিউবটা তোমরা নিচে দিয়ে দেবা, আগের আয়তনটা নিচে। আর যেহেতু শতকরা আয়তন কতটা বাড়লো শতকরা, তার জন্য 100 দিয়ে গুণ করে দিবা। এইভাবে আমাদের বেরিয়ে আসবে ঘনকের শতকরা আয়তন কতটা বৃদ্ধি পায়। চলো এটা সরল করে আমরা অ্যান্সার পেয়ে যাব। তা দেখো এখানে সরলটা করব, উপরে একটা ভগ্নাংশ, তাহলে উপরের ভগ্নাংশটা আগে লিখে দিই আমরা, 331 এ কিউব, আর নিচে আছে আমাদের 1000। আর এই যে নিচেরটা আছে না এ কিউব, এটা কিন্তু উল্টে যাবে, মানে একটা ভগ্নাংশ বা একজন ছিল, তো এটা কিন্তু উল্টে যাবে, 1/a কিউব হয়ে যাবে। আর এখানে 100,
আচ্ছা এ কিউব কেটে দাও, আর এখানে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে আমাদের মানটা রয়ে গেল 331/10। এটাকে যদি ভাগ করে দাও তাহলে এখানে দেখো 33.1 পেয়ে যাবা। ভাগটার দেখো নিয়মটা, একটা শূন্য বলে একটার পর দশমিক বসিয়ে দেবা। দশমিক কোথাও না থাকলে শেষে থাকে এখানে, তাহলে একটার পর দশমিক মানে এখানে পড়বে এই জায়গায়, তাহলে এত %। তা দেখো আমাদের যে বলেছিল প্রশ্নে যে দেখো কোনো ঘনকের প্রতিটি ধার 10% বাড়ানো হলে ঘনকটির আয়তন কতটা বাড়বে, সেটা বাড়বে 33.1%। 33.1%। ওকে। আচ্ছা 6 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। এখানে বলেছে দেখো 6 নম্বর প্রশ্নটা, দুই ধরনের অজাইবের ছেদবিন্দুর ভুজকে তথ্যের মধ্যমা বলে। এটা অনেকবার আমি তোমাদের বলেছি, এটা অনেকবার হয়েছে আমাদের। তথ্যের মধ্যমা, এই যে মধ্যমা বলে। এটা তোমরা যে দেখতে চাও তো তোমাদের বই থেকে 356 পাতায় দেখবা, দুটি অজাইবের ছেদবিন্দুর ভুজটাকে কিন্তু মধ্যমা ধরা হয়। ওকে, এটা আমি দেখিয়েছি তোমাদের বই থেকে, আগের ক্লাসগুলো যারা দেখেছো তোমরা দেখতে পেয়েছো। তো অ্যান্সারটা কিন্তু মধ্যমা হবে। আমরা চলে আসবো 3 প্রশ্নগুলো, সত্য মিথ্যা দেখাতে বলেছে। দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলছে, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ অসমান হবে। আচ্ছা এটা অনেকবার হয়েছে, তোমাদের বলবো 1 বছর যখন সময় থাকবে তখন সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়, এখানে অসমান বলেছে, তার জন্য অ্যান্সারটা তোমরা এখানে মিথ্যা লিখে দেবা। 2 নম্বর, দেখো দুটো ভেদ আছে, এই দুটো ভেদ দেখে কি এটা হবে, যদি হয়তো সত্য না হলে মিথ্যা। চলো আমি এটা তোমাদের দেখাই প্রমাণ করে কি আসছে, সত্য না মিথ্যা আসছে। তা আমরা কী করবো, দুটি ভেদকে আমরা তুলে নেব। ভেদ যদি আমরা তুলে দিই দেখো তা আমাদের কী দাঁড়াবে, এখানে আমরা দেখো এক্স ভেরিয়ে জেড আছে না, তো তোমরা এক্স সমান k1z এটা লিখতে পারবো, আর এখান থেকে ওয়াই ভেরিয়ে জেড, তাহলে ওয়াই সমান k2z লিখে দিতে পারবো। এখানে k1 k2-র পরিচয় দিবা পাশে, যে k1, k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু তোমাদের লিখতে হবে। এবার দেখো তো আমাদের এক্স প্লাস ওয়াই দেখাতে বলেছে, চলো আমরা এখানে যোগ করে নিই এক্স প্লাস ওয়াই, তাহলে এদিকে k1z প্লাস k2z। আচ্ছা এখানে আমরা কমনটা কি নেব, আচ্ছা আমরা এই যে k1 প্লাস k2 জেডটা আমরা কমন নিলাম, এদিকে কমনটা রাখলাম। তাহলে এখানে দেখো k1 প্লাস k2, যে বড় ধ্রুবকটাকে একটা ছোট ধ্রুবক n নিয়ে নিলাম nz, তাহলে এক্স প্লাস ওয়াই মানে এরকম দাঁড়ালো আমাদের এক্স প্লাস ওয়াই সমান nz দাঁড়ালো, এটা হচ্ছে n ছোট হাতের n, ঠিক আছে, মানে এই মানটাকে আমরা n ধরে নিলাম অশূন্য ধ্রুবক। তো দেখো তো এক্স প্লাস ওয়াই যদি nz হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই সমান ধ্রুবকটা উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো, তাহলে আমাদের দেখো এটা হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই ভেরিয়েস জেড। দেখো আমাদের যেটা দেখাতে বলেছিল মানে এটা হবে কি হবে না, দেখো আমাদের সেটা কিন্তু চলে এসেছে, তো এটা চলে এসেছে বলে আমরা কি বলবো, সত্য। তো 3 নম্বর প্রশ্ন বলেছে বৃত্তস্থ সামুদ্রিক একটি বর্গক্ষেত্র। দেখো তোমাদের এখানে আমি জানাবো, বৃত্তস্থ সামুদ্রিক হয় একটি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র হয় না, একটি আয়তক্ষেত্র। তো এখানে বর্গক্ষেত্র বলেছি বলে আমাদের অ্যান্সারটা কী হবে, মিথ্যা হবে। 4 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা এখানে বলেছে দেখো যে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ আবর্তন করে। আচ্ছা ভালো প্রশ্ন, দেখো আমি তোমাদের এটা দেখাচ্ছি কি হবে, আমাদের সত্য হবে না মিথ্যা হবে। যদি আমাদের π/6 রেডিয়ান কোণ আবর্তন করে তাহলে সত্য, না হলে মিথ্যা। তো আমাদের এখানে জানতে হবে একটা ঘড়ি, এই যে ঘড়িটা কি হয়, বৃত্তাকার হয়, তাই তো। আর এই যে আমাদের ধরো এটা হচ্ছে আমাদের এখানে কেন্দ্রবিন্দু, এটা ঘন্টার কাঁটা, এটা হচ্ছে আমাদের মিনিটের কাঁটা। আচ্ছা তাহলে এখানে দেখো এই যে ঘন্টার কাঁটাটা আমাদের যে 1 পাক ঘুরবে, 1 পাক ঘোরা মানে টোটাল কোণটা এক বৃত্তীয় কোণ 360 ডিগ্রি, তাহলে 1 পাক ঘুরবে কত ঘন্টায়, 12 ঘন্টায়, তাহলে ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় 360 ডিগ্রি আবর্তন করে, তাই না। তো দেখো ঘন্টার কাঁটা 1 ঘন্টায়, 1 ঘন্টায় না 12 ঘন্টায়, 12 ঘন্টায় আবর্তন করে সমান 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে তোমরা 2π লিখতে পারবা,
তাই না, মানে 180 ডিগ্রিতে পাই, তো 360 ডিগ্রিতে কী হবে 2 পাই হয়ে যাবে। 180 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলে হয় 360 ডিগ্রি। তাই দেখো আমরা বৃত্তের মানে কোনটা আছে না, তো আমরা বৃত্তের মানে করে নিলাম। আচ্ছা, তার 12 ঘন্টা যদি এত আবর্তন করি, তাহলে ঘন্টার কাটা 1 ঘন্টায়, সরি এখানে কত ঘন্টা বলেছে 2 ঘন্টায়, তাহলে 1 ঘন্টা আগে বের করে নিই। তাই 2 ঘন্টায় আবর্তন করবে 2 পাই সমান 2 পাই বাই 12 এতটা। এবার ঘন্টার কাটা 2 ঘন্টা যেটা বলেছে 2 ঘন্টায় আবর্তন করবে 2 পাই বাই 12 গুণিত 2, 2টা গুণ হয়ে যাবে। চলো এটা সরল করে আমাদের সঠিক অ্যান্সারটা আসবে, যে কী হচ্ছে অ্যান্সারটা। তো আমাদের এখানে 2 6 12 আর 2 3 6, তাহলে এখানে আমাদের রয়ে গেল পাই বাই 3 এত রেডিয়ান কোণে আবর্তন হবে 2 ঘন্টায়। তা আমাদের এখানে বলেছে পাই বাই 6, তাই না, তা তো পাই বাই 3 তো আসলো না, পাই বাই 6 বলেছে, তাহলে পাই বাই 6 বলেছে বলে এটা হবে আমাদের মিথ্যা হয়ে যাবে। 5 প্রশ্ন, সম আয়তনের দুটি নিরেট চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাদের ব্যাসার্ধের অনুপাত কি এটা হবে? তো আমরা দেখব চেক করে, এটা হলে সত্য না হলে মিথ্যা। তো দেখো এখানে আমাদের দুটি চোঙ আছে আর তাদের সম আয়তন, আয়তন কিন্তু সমান আছে। তো আমরা প্রথম চোঙের ব্যাসার্ধ R1 নিলাম আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ R2 নিয়ে নিলাম। আর এখানে উচ্চতা দেখো, এখানে উচ্চতা বলি যে H1, উচ্চতা দেওয়া আছে 1, এই যে 1 থেকে আমরা x ধরে নিলাম x, আর H2 প্রথম চোঙের উচ্চতা H1 যেটা x, 1 থেকে x, আর দ্বিতীয় চোঙের উচ্চতা H2 সেটা আমরা যে 2 থেকে আমরা 2x ধরে নিলাম। ওকে, তো চলো এবার আমরা কি করব, এখানে দুটি চোঙের আয়তন সমান যখন বলেছি, তা প্রথম চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার H হয়, পাই R1 স্কোয়ার H1, এই যে H1। ওকে, আর এখানে মানটা পরে বসাচ্ছি আমি, এটা সমান সমান হবে দ্বিতীয় চোঙের আয়তন পাই R2 স্কোয়ার H2। তাহলে আমরা H1 H2 পেয়ে গেছি, উচ্চতা অনুপাত দেওয়া ছিল বলে। এখানে পাই পাই আমরা কেটে দিলাম, তাহলে R1 স্কোয়ার ইন্টু H1 এর মানটা x, আর এখানে R2 স্কোয়ার আর H2 এর মানটা 2x বসিয়ে দিলাম। তাহলে এখানে x কেটে দিলাম, তাহলে আমাদের এখানে রয়ে যাবে ইমপ্লাইজ, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান সমান, তাহলে এখানে দেখো তো এখানে 2/1 হয়ে যাবে। এটা করতে পারবো, বর্গগুণ করে আবার এটাই ফিরে আসবে। চলো এখানে আমরা লিখবো এবার R1 বাই R2 তার হোল স্কোয়ার, এটাকে আমরা √2 দিয়ে 1 তার হোল স্কোয়ার করতে পারবো। এই যে √2 স্কোয়ার কী হয় 2 হয়ে যাবে, আবার এটা ফিরে আসবে। সূচকের নিয়ম যে পাওয়ার সমান হলে মূল সংখ্যা সমান, তাহলে আমরা R1 বাই R2, এই দেখো R1 বাই R2 সমান সমান আমরা কত পেয়ে যাব, এদিকে √2/1 পেয়ে যাব। তাহলে অতএব R1 R2 সমান সমান √2 1, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো তো আমাদের এখানে প্রশ্নে কি বলেছিল, প্রশ্নে আমাদের বলেছে 1 √2, কিন্তু আমরা পেলাম √2 1, তাহলে এটা তো আমাদের সত্য হলো না, তাহলে এটা আমাদের অ্যান্সারটা কি মিথ্যা। এখানে তোমরা মিথ্যা লিখে দেবা। এরপর আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নটা। দেখো 6 প্রশ্নটা, এখানে কিছু তথ্য দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মান 4 বলেছি। আচ্ছা, সংখ্যাগুলোর মান কি 4 পাবো? দেখো তো সংখ্যাগুলোর মান 4 হওয়া মানে কি 4 সংখ্যাটা বেশিবার থাকবে, তো 4 একবার 2বার 3বার, আর দেখো এখানে 4টাই কিন্তু 3বার আছে, অন্য সংখ্যা কিন্তু আর 3বার নাই। তাহলে এই সংখ্যাগুলির মধ্যে সংখ্যাগুলোর মানটা আমরা 4 পাবো, কারণ 4টা বেশিবার আছে, তাহলে আমাদের এটা সত্যই বলেছে। এবার আমরা চলে আসবো 4 প্রশ্নগুলো। 4 প্রশ্নগুলো দেখো 2 মার্কের আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর পেয়ে যাবা। প্রথম প্রশ্নটা কি বলছে, AB এর একটি অংশীদারি কারবারে মোট লাভ বলে দিয়েছে, A এর মূলধন 6,000 টাকা, তো B এর লাভ 600 টাকা হলে B এর মূলধন বের করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো তো আমরা অঙ্কটা কীভাবে করব। আমাদের এখানে যেটা বলে দিয়েছে, আমরা B এর মূলধন বের করতে বলেছে না, তাই B এর মূলধনটাকে প্রথমে আমরা x ধরে নিলাম। তাহলে B এর মূলধনটাকে আমরা কত ধরলাম x, তাহলে আমাদের x এর মানটা দরকার, তখন অ্যান্সার চলে আসবে। আচ্ছা, A এর মূলধন দেওয়া আছে, তাহলে A/B, AB এর মূলধনের অনুপাত, A এর মূলধন কত 6,000 আর B এর মূলধন হচ্ছে x, 6,000 × x। আচ্ছা, এখানে
আমাদের কার লাভ বলে দিয়েছে, বি এর লাভটা বলে দিয়েছে, তাহলে মোট লাভটাও দেওয়া আছে আবার, আর বি এর লাভ বলে দিয়েছে। তা আমরা কী করবো, এই অনুপাত থেকে বি এর লাভটা বের করি এই মোট লাভ থেকে। তাহলে বি এর লাভ, ওকে, বি এর লাভ বের করছি আমরা। তাহলে বি এর লাভটা কত হবে দেখো তো, বি এর মূলধন হচ্ছে এক্স, মানে হবে তাহলে এক্স বাই আনুপাতিক যোগ 6000 প্লাস এক্স, আর মোট লাভটা গুণ হয়, যেটা আমাদের অংশীদারি কারবার অঙ্কগুলোর করার নিয়ম, যেটা এই যে আছে কত, আচ্ছা এটা আমাদের 5 আছে, এটা মানে 1050 আছে, দেখো এটা হচ্ছে বি এর লাভ। আর এই বি এর লাভটা কত বলে দিয়েছে প্রশ্নে, 600 বলে দিয়েছে। তাহলে এটা সমান 600, এখান থেকে আমাদের এক্সের মানটা বের করে নিতে হবে সরল করে। আচ্ছা, তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারবো। দেখো কাটাকাটিটা আমরা করছি, এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে 105 থেকে গেল, আর এটা আমাদের 60। আমরা কত দিয়ে কাটাকাটি করতে পারবো, 3 দিয়ে যদি কাটাকাটি, 3 3 9, 3 5 15, 3 দিয়ে 0, পাই দিয়ে 5 7 35, 5 4 20। দেখো আমরা এইভাবে কাটাকাটি করে নিলাম। এবার আমাদের কী করতে হবে, বর্জগুণ করে নিতে হবে। তাহলে বর্জগুণ যদি করি, দেখো তাহলে আমরা কীভাবে গুণটা করতে পারবো, এই যে 4 দিয়ে একে গুণ করতে হবে, 4 6 24, আর এদিকে 3টা 0 প্লাস 4x, এভাবে বর্জগুণটা করতে পারবো। আর এদিকে 7x রয়ে গেল, তো 7xটা আমরা এদিকে বসিয়ে দিলাম, এই যে বর্জগুণ করে নিয়েছি। আচ্ছা, তাহলে দেখো আমরা কি করব, এই যে এটা বিয়োগ হবে, 7x থেকে 4x বিয়োগ করে তোমরা পেয়ে যাবে কত, 3x পেয়ে যাবে। তাহলে 3x সমান পেয়ে গেলাম 24, 3টা 0, এটা 24 আছে, 3 বসিয়ে দিয়েছি, 24 মানে 24,000, এটা 3 8 24, তাহলে 8,000। তা দেখো এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেলাম 8,000। বি এর মূলধন কত, তাহলে বি এর মূলধন যে বের করতে বলেছিল, আমরা পেলাম 8,000 টাকা, 8,000 টাকা। চলে যাবো আমরা পরের প্রশ্নে। কোনো আসলের সরল সুদ আসলের 25% বলে দিয়েছে, আসলের, এবং সুদের হার নিয়োজিত বছরের সমান হলে সুদের হারটা নিয়োজিত বছরের সমান, মানে যেটা বছর আছে সময়টা আছে না, সুদের হারটা সেটাই আছে এখানে। তাহলে বার্ষিক সুদের হার আমাদের বের করতে বলেছে, আর এর মানটা। তা দেখো তো অঙ্কটা কীভাবে হবে। আচ্ছা, প্রথমে তো আসলটাকে ধরে নিই, কোনো আসল বলেছে, কোনো আসল বলতে আসলটাকে আমরা এক্স ধরে নিলাম, আর সুদের হার যেটা বের করতে বলেছে না, সুদের হারটাকে আমরা ধরে নিলাম R%। সুদের হার যেহেতু R% হয়, তাহলে সময় কত হবে, সুদের হারটা আর এখানে সময়টা, নিয়োজিত সময় সুদের হারটা সমান বলেছে। তাহলে এখানে দেখো প্রশ্ন অনুসারে সময়টা পেয়ে যাবো, কিন্তু আর পেয়ে যাবো, আর বছর, ওকে, এটা হচ্ছে আমাদের সময়। তাহলে এবার আমাদের কি, আমাদের সরল সুদের সূত্র যেটা, সেটা আমাদের কাজ হবে। তার আগে আমরা দেখো এখানে যে বলেছে সুদটা, মানে আয় হচ্ছে আমাদের সুদটা আসলের 25% বলে দিয়েছে। তাহলে এখানে লিখবো, দেখো যে সুদটা যে পেয়ে যাবো আমরা, আয় সমান কত পাবো, আসলের মানে এক্সের 25%, 25/100, কাটাকাটি করো, এটা 25 400, 25 25, আমরা পেয়ে গেলাম কত, x/4 পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম সুদ। এবার আমরা সরল সুদের সূত্র আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে আমাদের দেখো সরল সুদের সূত্রটা কি জানি আমরা জানি আয় সমান PTR/100, এটা হচ্ছে সরল সুদের সূত্র। সব মানগুলো বসিয়ে দাও। আয় বলতে x/4, পি হচ্ছে আমাদের এক্স, টিটা দেখো সময় আর সুদের হার একই, টি এর মানটা আর, এখানে আর বসিয়ে দিলাম, আর সুদের হারটা আমরা আর ধরেছি, এটা আর নিচে 100, তাহলে এখানে এক্স কেটে দিলাম। আচ্ছা, তাই এবার দেখো এখান থেকে যদি আমি করি সরলটা, R² পাবো, এদিকে আমাদের দেখো এখানে একটা কাটাকাটি যাচ্ছে, আমাদের 4 আর 100 কাটাকাটি করে এটা 25 পেয়ে যাবো। তাহলে R² সমান এখানে কিছু না, 1 আছে, 25 একে 25, তাহলে R² সমান কত পেয়ে যাবো, 25 পেয়ে যাবো। তাহলে এখান থেকে আর এর মানটা আমরা পেয়ে যাবো কত, আর এর মানটা পেয়ে যাবো 5 পেয়ে যাবো, 25 বর্গমূল 5। তা দেখো বার্ষিক সুদের হারটা আমাদের কত, 5%, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই বার্ষিক সুদের হার বের করতে বলেছিল, আমরা 5% পেয়ে গেলাম। চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে। কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে এটা, তা সেই সমীকরণটি বের করতে বলেছে। বাহ, ভালো প্রশ্ন। দেখো যে কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি জানা থাকে, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটা তৈরি করতে পারবো। তার একটা সূত্র আছে, দেখো সূত্রটা কি, সূত্রটা আমাদের জানতে হবে এখানে। দেখো সেই যে সমীকরণটা হবে, সমীকরণটার যে সূত্র, s² মাইনাস বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়ের যোগফল বলতে বীজ দুটি আছে 4 প্লাস √15,
প্লাস 4 মাইনাস রুট 15। এই যে দেখো বীজদের যোগফল ইন্টু এক্স, ঠিক আছে, মানে যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি এটা এবং এটা, তাহলে সেই দ্বিঘাত সমীকরণটি হবে এস স্কোয়ার মাইনাস বীজদের যোগফল ইন্টু এক্স প্লাস আর বীজদের গুণফল। বীজদের গুণফল বলতে এটা এটার গুণ, মানে 4 প্লাস রুট 15 ইন্টু 4 মাইনাস রুট 15 সমান সমান 0। দেখো এবার আমরা সরল করে আমাদের সমীকরণটা চলে আসবে। তাহলে এস স্কোয়ার, এটা দেখো এটা প্লাস রুট 15 মাইনাস রুট 15 কেটে গেল, তাহলে আমাদের এখানে 4 4 8 মানে মাইনাস 8x আমরা পেয়ে যাচ্ছি প্লাস, আর এটা তো আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, এটা যদি অ্যাপ্লাই করি এটা আমাদের হবে 4 স্কোয়ার মাইনাস রুট 15 তার স্কোয়ার সমান সমান 0। আচ্ছা, তাহলে ইমপ্লাইজ এখানে এস স্কোয়ার মাইনাস 8x প্লাস, আর এটা আমাদের 4 স্কোয়ার 16 আর রুট 15 স্কোয়ার এটা 15 পেয়ে যাবা। তো দেখো এবার হয়ে গেছে আমাদের এস স্কোয়ার মাইনাস 8x প্লাস, আর এর মানটা দেখো এটা আমাদের কত হবে, এটা বিয়োগ করে 1 হয়ে যাবে। তাহলে এই যে আমাদের দ্বিঘাত সমীকরণটি যে বের করতে বলেছিল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা পরের প্রশ্নে। আমরা চলে আসবো কত নম্বর, 4 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো 4-এর প্রশ্নটাও এখানে খুব ভালো প্রশ্ন আছে, এটা ভেদ থেকে দিয়েছে। তো আমাদের এখানে এই যে এই প্রথম যে ভেদটা দেওয়া আছে এখান থেকে এই ভেদটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা চলো প্রথম ভেদটা সরল করে আমরা এই ভেদটা প্রমাণ করে দেখিয়ে দেবো। তো আমাদের কী করবো, আমরা তো প্রথমে ভেদ তুলে দেবো। আমরা যদি ভেদ তুলে দিই তাহলে 1/x প্লাস 1/y সমান সমান একটা ধ্রুবক চলে আসবে কে, তাহলে k/x প্লাস ওয়াই এভাবে হবে। এখন ভগ্নাংশের যোগবিয়োগ করে নিই, তাহলে এক্স ওয়াই লসাগু, তাহলে এটা এক্স মিলে গেলে মানে ওয়াই, এটা ওয়াই মিলে গেলে তো এটা এক্স, এভাবে হবে ভগ্নাংশের যোগবিয়োগটা। আর এখানে k/x প্লাস ওয়াই, আমরা এখানে বর্গমূল করে নিই, তো আমাদের এখানে হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা এক্স প্লাস ওয়াই, এটা বর্গমূল হোল স্কোয়ার হবে, আর এইদিকে হয়ে যাবে কে ইন্টু এক্স ওয়াই। আচ্ছা এবার আমরা কী করবো, এটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে নিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে এটা মাইনাস কে এক্স ওয়াই এভাবে করে নিলাম ইজিক্যাল 0, সবাইকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম। আচ্ছা এস স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে আমাদের যেটা আছে এই জিনিসটা বুঝতে হবে তোমাদের, আমরা এই যে কেটা আছে না, কেটা হচ্ছে ধ্রুবক সংখ্যা যে কোনো হতে পারে। তাহলে আমরা এখানে কি করব, এখানে ধরে নিচ্ছি কেটাকে আমরা ধরে নিচ্ছি কত 4 ধরে নিলাম, যেহেতু কেটাও ধ্রুবক 4টাও ধ্রুবক। ওকে, তার কে এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো 4 বসিয়ে দেবো, তাহলে 4xy। ওকে, এটা কিন্তু অঙ্কের সুবিধার ক্ষেত্রে আমাদের কে এর মানটা নিজের মতো করে ধরে নিতে হবে, তখনই কিন্তু আমরা প্রমাণটা দেখাতে পারবো। ওকে, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, এটাই হচ্ছে অঙ্কের টুইস। তো চলো এটা আমরা যদি সরল করি, দেখো এস স্কোয়ার এই যে মাইনাস 4xy আর প্লাস 2xy, এটা মাইনাস 2xy পেয়ে আবার যোগ বিয়োগ করে, আর প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা আমার কত হবে, এটা হবে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে এবার দেখো তো, দেখো এখানে বর্গের মানটা যদি 0 হয় আমরা বর্গ উঠাতে পারবো শূন্যের জন্য, তাহলে 0 হয়ে যাবে এটা। তাহলে এখান থেকে আমরা এক্স সমান সমান কত ওয়াই করতে পারবো। আচ্ছা এক্স সমান সমান যদি ওয়াই হয় তাহলে এখানে তো 1 ধ্রুবক তো আছে, তাই তো, তাই এটাকে আমরা এখান থেকে এক্স ভেরিয়েস ওয়াই আমরা লিখতে পারবো। ঠিক আছে, এক্স সমান সমান যদি ওয়াই হয় তাহলে এক্স ভেরিয়েস ওয়াই। ওকে, দেখো প্রমাণটা হয়ে গেছে, এই যে প্রুফড। এখানে ধ্রুবক তোমরা 1 বা যে কোনো ধ্রুবক নিয়ে এটা কিন্তু ভেবে নিয়ে এটা প্রমাণটা করে নিতে পারবা। তো দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। চলে যাবো আমরা পরের প্রশ্নে। এরপরের প্রশ্ন দেখো 5-এর প্রশ্নটা আমাদের কি বলেছে, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের দুটি সমান্তরাল যে, মানে দুটি বৃত্ত আছে তাদের সমান্তরাল যে আছে যাদের দৈর্ঘ্য বলে দিয়েছে, আর যে দুই কেন্দ্রের একই পার্শ্বে, মানে সেই যে দুটি কেন্দ্রের একই দিকে অবস্থান করছে তাদের মধ্যে দূরত্ব, সেই সমান্তরাল যে দুটির মধ্যে দূরত্ব আমাদের বের করতে বলেছে। আচ্ছা আমরা প্রশ্নটা আগে তৈরি করি, প্রশ্ন তৈরি করে তারপর আমরা ভালো করে, মানে প্রশ্ন বলতে আমরা ছবিটা তৈরি করবো, প্রশ্ন অনুসারে ছবি তৈরি করব। ছবিটা যদি তৈরি করতে পারি
তাহলে আরও প্রশ্নটা ভালো করে বুঝতে পারবো। তো দেখো এখানে আমাদের কি করতে হবে, একটি বৃত্তের ছবি দেখো, এই যে আমাদের একটি বৃত্ত, এখানে আমাদের বৃত্তের কেন্দ্রবিন্দু আমরা ও ধরে নিলাম, দুটি যে আছে না সমান্তরাল যে, আর কেন্দ্রের একই পাশে অবস্থান করবে এটা বলে দিয়েছে। তাহলে এইভাবে একটা যে নিয়ে নিলাম, বড় যে, এটা যেটার নাম আমরা এটা এ বি দিয়ে দিলাম, এ বি বড় যে। তাহলে এ বিটা কত, বড়টা হচ্ছে 8 সেমি, এটা হচ্ছে আমাদের 8 সেমি। আর একটা যে ধরে নিলাম ছোটো যে, তাহলে এখানে আমরা একটা যে নিয়ে নিলাম, এর নাম সিডি নিয়ে নিলাম। সিডি হচ্ছে ছোটো যেটা, যার দৈর্ঘ্য 6 সেমি হবে, 6 সেমি। আমাদের যেটা বলেছে যে দুটির মধ্যে দূরত্ব, মানে আমি একবারে কেন্দ্র থেকে আমি টেনে নিচ্ছি এভাবে লম্ব এটা। তাহলে আমাদের এখানে এই বিন্দুতে ছেদ করলো ধরো পি বিন্দুতে, এটা আমাদের ছেদ করেছে কিউ বিন্দুতে, এই যে দেখো। তাহলে এই যে পি কিউর দৈর্ঘ্য কিন্তু বের করতে বলেছে, আর এগুলো কিন্তু কী হবে আমাদের, এগুলো লম্ব হবে। এই যে আমাদের এখানে যেভাবে যে আমরা এই যে ক্ষুদ্রতম দূরত্ব আমরা এইভাবে টেনেছি, এটা লম্ব, ওপি লম্ব এবি বা ও কিউ লম্ব সিডি, ঠিক আছে। আর এখানে আরও বলে দিয়েছে আমাদের সেই বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে, মানে ও এ ব্যাসার্ধ দেখো, আর এখানে কিন্তু ও সিও ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের ও এ সমান সমান ও সি আছে, একই বৃত্তের ব্যাসার্ধ সমান। তাহলে এখানে দেখো আমাদের পি কিউর দৈর্ঘ্য বের করতে বলেছে, দেখো পি কিউর দৈর্ঘ্য আমরা সহজে বের করে নিতে পারবো। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের এই কোণগুলো তো 90 ডিগ্রি, এই কোণগুলো 90 ডিগ্রি। তাহলে এখানে এ ও পি এটা কী আছে, সমকোণী ত্রিভুজ আছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের ও এ অতিভুজ, তাহলে এখানে আমরা দেখো এটা কিন্তু ও এ অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। আচ্ছা আমাদের এপি আর সি কিউ প্রয়োজন পড়বে, তাহলে এপির মান পাবো, এপিটা হবে দেখো তোমাদের বলে রাখি, এই যে এখান থেকে পেয়ে যাবো আমরা এপির মানটা। এই যে এবি যেহেতু জানা আছে 8 সেমি, তাহলে এপি কত হবে, এপি হবে এবির অর্ধেক, মানে 8 সেমির অর্ধেক কত হয়ে যাবে, 4 সেমি হয়ে যাবে। কেন এটা হয়, আচ্ছা তোমাদের এটা এখানে জানতে হবে, একটা উপপাদ্য আছে যে ব্যাস নয় এইরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করি, মানে এপি সমান পিবি হবে, এপিটা হবে এবির অর্ধেক। ওকে, তার জন্য আমরা এপিটা দেখো 4 সেমি পেয়ে গেলাম। একইভাবে এখান থেকে এই যে সিডি দেওয়া আছে না 6 সেমি, তাহলে আমরা সি কিউ পেয়ে যাবো। এই যে সি কিউ কত হবে, সিডি যদি 6 সেমি হয় তাহলে সি কিউ হয়ে যাবে 3 সেমি, সিডির অর্ধেক হবে সি কিউ, একই জিনিসটা যেটা আমি তোমাদের বললাম। তো দেখো এবার আমরা এই যে এ ও পি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা ওপির মানটা আমরা বের করে নেব। আমরা ও এতে জানি, দেখো ও এ কিন্তু এখানে এই যে আমাদের বৃত্তের ব্যাসার্ধ যেটা ও এ 5 সেমি দেওয়া আছে, ও এ আর ও সি বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ সমান, এটা হচ্ছে 5 সেমি করে। তাহলে এই যে এ ও পি সমকোণী ত্রিভুজটা আছে, তাহলে অতিভুজ এখানে কে আছে, অতিভুজ আছে ও এ, তাহলে ও এ স্কোয়ার সমান সমান ভূমি হচ্ছে এপি, এপি স্কোয়ার প্লাস লম্ব আমরা ওপি ধরে নিলাম, ওপি স্কোয়ার। চলো এখানে মানগুলো বসাও, ও এ হচ্ছে 5, 5-এর স্কোয়ার, এপি আমরা বের করলাম 4, 4-এর স্কোয়ার, আর ওপি স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার মানটা বের হবে 5-এর স্কোয়ার 25, 4-এর স্কোয়ার 16, এদিকে বিয়োগ হয়ে যাবে 16, তো এটা বিয়োগ করে পেয়ে যাবে তোমরা কত, এটা 9 পেয়ে যাবা। তাহলে ওপি স্কোয়ার যদি 9 হয় তাহলে ওপি কত, তাহলে ওপি পেয়ে যাবে তোমরা 3 পেয়ে যাবা। আচ্ছা একইভাবে আমরা দেখো তো, একইভাবে এখান থেকে আমরা এই যে এই ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ সি ও কিউ, এটা 90 ডিগ্রি, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা ও কিউ বের করতে পারবো। এখানে অতিভুজটা ওসি, ওসি স্কোয়ার সমান সমান সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। ওকে, আগের মতো করে চলো মান বসাবো, ওসি হচ্ছে 5, 5-এর স্কোয়ার, সি কিউ আমরা বের করলাম 3 সেমি, 3-এর স্কোয়ার, আর ও কিউটা আমরা বের করবো ও কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের ও কিউ স্কোয়ার হয়ে যাবে 5-এর স্কোয়ার 25 মাইনাস 3-এর স্কোয়ার 9, তো এটা বিয়োগ করে পেয়ে যাবে কত, এটা হয়ে যাবে আমাদের 16। ও কিউ স্কোয়ার যদি 16 হয় তাহলে এখানে ও কিউ কত হবে, 16-এর বর্গমূল 4 হয়ে যাবে। তা দেখো ও কিউটা আমরা 4 পেয়ে গেলাম। এবার দেখো অতএব আমাদের পি কিউ বের করতে বলেছিল না, এখন আমরা পি কিউটা পেয়ে যাব। দেখো এই যে পি কিউ দেখো, ও কিউ থেকে ওপিটা যদি বিয়োগ করো তাহলে পি কিউ পাবা, তাহলে পি কিউ হবে ও কিউ থেকে আমরা কাকে বাদ দিব, ওপিটা বাদ দিব, মানে ওপি, আমরা ওপি লিখে দিই, ওপি, ও কিউ থেকে ওপি আমরা বিয়োগ করব। তাহলে ও কিউ হচ্ছে কত, ও কিউ পেলাম আমরা 4 সেমি, আর ওপিটা আমরা বিয়োগ করলাম 3 সেমি, তার আমাদের বিয়োগ করে হয়ে যাবে 1 সেমি। দেখো পি কিউ দৈর্ঘ্য বের করতে বলেছিল, আমরা কত পেয়ে গেলাম, পি কিউ দৈর্ঘ্য 1 সেমি পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার।
এই যে আমাদের দেখো প্রশ্নে বলেছিল যে এই যে দেখো সেই যে দুটি কেন্দ্রে যে একই পাশে অবস্থান করছে তাদের মধ্যে দূরত্ব চেয়েছিল, তাদের মধ্যে দূরত্ব আমরা পেলাম 1 সেমি। এটা কিন্তু অ্যান্সার। এবার আমরা 6 নম্বর প্রশ্নে চলে আসবো। 6 নম্বর প্রশ্নটা দেখো কী বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে দেওয়া আছে 2 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব 13 সেমি, তা তির্যক সাধারণ স্পর্শকটির দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, এটাও ভালো প্রশ্ন। চলো আমরা কী করবো, আগে ছবিটা তৈরি করব। তাহলে এখানে দুটি বৃত্ত আছে, আমাদের একটা আছে 2 সেমি মানে একটা ছোট বৃত্ত। তাহলে এই যে আমাদের 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এটা বড় বৃত্ত। এটা বৃত্ত আমরা এই দিকে তৈরি করলাম, আমাদের এটা বড় বৃত্ত। আচ্ছা, এখানে এই যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব বলে দিয়েছি, যেটা কেন্দ্র এটা এ, এটা আমরা বি নাম দিয়ে দিলাম। তাহলে এখানে এ বি যেটা আছে কেন্দ্রদের মধ্যে দূরত্ব, তাকে আমরা ডি ধরে নিলাম। ঠিক আছে, সূত্রটা আমাদের এখানে আছে, সূত্রটা কাজে লাগবে। তার জন্য এই যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব এ বিকে ডি ধরলাম। কত আছে এটা? 13 সেমি বলে দিয়েছে, 13 সেমি। আচ্ছা, এবার আমাদের এখানে বের করতে বলেছে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তো দেখো তির্যক সাধারণ স্পর্শক বলতে এইভাবে করে, এই যে দেখো এখানে একটা বিন্দু আমরা সি নাম দিলাম, এটা আমরা ডি নাম দিলাম। তাহলে সিডি হচ্ছে আমাদের তির্যক সাধারণ স্পর্শক। দেখো তির্যকভাবে আছে না, তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সিডির মানটা আমাদের এখানে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা নাম দিয়ে দিই, এটা আমরা পি নাম দিয়ে দিলাম, যে এপি, এটা আমরা নাম দিয়ে দিলাম কিউ নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে আমি এটা বড় বৃত্তটা যেটা এই যে দেখো, এটা আমরা যেটা বড় বৃত্ত আছে সেটাকে আমরা R1 নিলাম, আর এটা আমরা R2 নিয়ে নিলাম। তাহলে এখানে বিকিউ হচ্ছে ব্যাসার্ধ, যেটা বড় বৃত্তের ব্যাসার্ধ, সেটা আমরা ধরে নিলাম R1 এখানে কত? বড় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি বলেছি। আর ছোট বৃত্তের ব্যাসার্ধ যেটা এপিকে আমরা R2 নিলাম। ছোট বৃত্তের ব্যাসার্ধ R2 ধরে নিবা, বড় বৃত্তের ব্যাসার্ধকে R1 ধরে নিবা। এটা হবে আমাদের 2 সেমি, এটা ধরে নিলাম। এবার দেখো আমাদের যেটা এই যে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সিডির মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য যে বেরোবে এর সূত্রটা মনে রাখবা, সেই সূত্রটা হবে √, দেখো এই যে ডি স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার হোল স্কোয়ার। এই যে আমাদের সূত্র। ঠিক আছে, এই সূত্রের সাহায্যে আমরা তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে পারবো। তো চলো মানগুলো তো আমরা সব বের করে রেখেছি, আমরা বসিয়ে দেবো। √, এটা ডি বলতে 13 স্কোয়ার মাইনাস R1 হচ্ছে 3 প্লাস আর R2 হচ্ছে আমাদের 2 তার স্কোয়ার। 13 স্কোয়ার হবে 169 মাইনাস এটা তো 5 5-এর স্কোয়ার, 169 5-এর স্কোয়ার আমরা 25 পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা 169 থেকে 25 বিয়োগ করে তোমরা 144 পেয়ে যাবা। 144 বর্গমূল 12। দেখো আমরা সিডির মান পেয়ে গেলাম কত? 12 সেমি। তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আমরা কত পেলাম? 12 সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, চলে যাবো আমরা এরপরে 7 নম্বর প্রশ্ন। 7-এর প্রশ্নটা আমরা পড়ে নেব। দেখো 7 নম্বর প্রশ্নটা আমাদের এখানে বলছে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি আর বিডি লম্ব এসি, আর এবি বিডি সিডি এদের বাহুগুলো দৈর্ঘ্য দেওয়া আছে, বিসির মান বের করতে বলেছে। আচ্ছা, এটাও আমাদের ভালো প্রশ্ন। তো দেখো প্রথমে তো আমাদের ছবিটা তৈরি করতে হবে, ছবি তৈরি করলে প্রশ্ন ভালো বোঝা যায়। সমকোণী ত্রিভুজ বলেছে, যদি বি কোণটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ আমরা যদি এখানে তৈরি করি, তাহলে এইভাবে আমি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে দিলাম। এই দেখো, তার এখানে যেহেতু বি কোণটা দেখো এবিসি মানে বি কোণটা 90 ডিগ্রি, এর নাম আমরা বি দিয়ে দেবো। এই কোণটা আমাদের 90 ডিগ্রি, এটা আমরা আমরা সি নাম দিয়ে দিলাম। আর বিডি লম্ব এসি বলেছে, তাহলে এখান থেকে এই যে বিডি লম্ব এসি। ঠিক আছে, তো এবার আমরা করব কি, আমাদের এখানে দুটো ত্রিভুজ মানে নিব ত্রিভুজ এবিসি, বড় ত্রিভুজটা ত্রিভুজ এবিসি ও, আর ছোট ত্রিভুজটা আমরা ত্রিভুজ বিডিসি নিলাম। ত্রিভুজ বিডিসি বড় ত্রিভুজ আর এই ছোট ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাবো। তো সদৃশ্য প্রমাণ দেখাতে গেলে দুটো শর্ত সমান দেখাবো দুটো ত্রিভুজ থেকেই। তো দেখো এখানে বড় ত্রিভুজের এই যে এবিসি কোণটা মানে এই কোণটা এবিসি কোণটা 90 ডিগ্রি আছে, আর ছোট ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি, যেহেতু এটা লম্ব আছে। তাহলে এই যে ছোট ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি মানে বিডিসি কোণটা, কোণ বিডিসি, এরা দুজনেই 90 ডিগ্রি সমকোণ। দেখো এটা সমান দেখাতে পারলাম। 2 নম্বর শর্ত আর একটা শর্ত সমান দেখায়। দেখো এই যে সি কোণটা আছে বড় ত্রিভুজের,
এবিসি ত্রিভুজেরও কোণ সি কোণ, আর এই সি কোণটা ছোটো ত্রিভুজের কোণ, ত্রিভুজ বিডিসি ত্রিভুজেরও সি কোণটা আছে। সি কোণ সমান সি কোণ পেয়ে গেলাম, সাধারণ কোণ। এরও একটা আমাদের শর্ত। তা দেখো সেই দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত সমান পেয়ে গেছি, আমরা এই দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারবো। তার অতএব ত্রিভুজ এ বি সি সদৃশ্য চিহ্ন এভাবে দেবা, ত্রিভুজ বিডিসি, দুটো ত্রিভুজ সদৃশ্য। এখন দেখো তোমাদের জানতে হবে সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। মানে এখানে আমরা দেখো এই যে এটা লম্ব, এটা ভূমি ধরে নিলাম, মানে বড় ত্রিভুজের লম্ব বাই ভূমি করছি। অতএব এ বি বাই লম্ব বাই ভূমি, এ বি বাই বিসি সমান সমান। আর ছোটো ত্রিভুজেরও আমরা দেখো লম্ব বাই ভূমি করব, ঠিক আছে। তাহলে লম্ব বলতে এটা বিডি লম্ব, আর ভূমিটাকে আমরা সিডি নিলাম। তাহলে এখানে লিখবো বিডি, বিডি বাই সিডি লম্ব বাই ভূমি। এভাবে করতে পারবা সদৃশ্য ত্রিভুজের ধর্ম, ঠিক আছে। অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। এরও লম্ব, লম্ব বাই ভূমি নিয়েছে, এরও লম্ব বাই ভূমি নিয়েছে। চলো এখানে আমরা মানগুলো বসাবো, দেখো আমাদের অ্যান্সারটা চলে আসবে। বিসির মানটা বের করতে বলেছে। দেখো এবি, এবি যদি দেখি আমাদের এখানে এবির মান আমাদের দেওয়া আছে। চল মানগুলো আমরা বসাবো। এবি আমাদের 6 সেমি, আর বিসির মান তো বের হবে। বিডি, বিডি হচ্ছে আমাদের 3 সেমি, আর সিডি হচ্ছে 5.4 সেমি। চলো এখানে কাটাকাটি করে 3 একে 3, 3 দিয়ে 6। আচ্ছা এবার দেখো তো এই যে বিসি আর 1 আছে, বর্জগুণ করে এটা বিসি হয়ে যাবে সমান সমান। আর 2 দিয়ে 5.4কে গুণ, 2 দিয়ে গুণ করো, দেখো 2 4 এটা 8, আর 2 5 10, আর একটার পর দশমিক, একটার পর দশমিক বসিয়ে দেবা, তাই না। আগে গুণটা করে নেবা, তারপরে গুণ করার পর দেখো একটার পর দশমিক, তাই এই যে একটার পর দশমিক। তাহলে বিসির মান এই যে 10.8 সেমি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বিসির দৈর্ঘ্য বের করতে বলেছিল। আচ্ছা আমরা চলে যাবো পরের প্রশ্নে। আমরা চলে আসবো এরপরে কত নম্বর প্রশ্নে চলে আসবো, এবার আমরা 8 নম্বর প্রশ্নে চলে আসবো। চলো 8 নম্বর প্রশ্নটা তোমাদের করে দেখাই। এখানে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, মানগুলো আমাদের জানতে হবে। তো চলো দেখো আমাদের এক্স গুণিত সাইন 45 ডিগ্রির মান 1/2, তোমাদের ছক থেকে তোমরা পেয়ে যাবা। আর কস 45 ডিগ্রির মানও 1/√2, 1/2 বলছি 1/√2। সাইন 45 ডিগ্রির মান 1/√2, আর কস 45 ডিগ্রির মানও 1/√2, মান বসিয়ে দিলাম। আর এখানে ট্যান 60 ডিগ্রি আছে না, ট্যান 60 ডিগ্রির মানটা তোমাদের জানতে হবে, এটা √3 হয়। আর ট্যান 45 ডিগ্রির মান 1 বলতে 1² মাইনাস, আর কস 60 ডিগ্রির মান, কস 60 ডিগ্রির মান তোমরা জানবা 1/2 হবে। মানে সাইন 30 ডিগ্রির মানটাই হয় কস 60 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মানটা 1/2, তাহলে কস 60 ডিগ্রির মানও 1/2। এবার এটাকে সরল করে আমরা কি এক্সের মানটা পেয়ে যাবো, এক্সের মান বের করতে বলেছে। আচ্ছা এখানে যেহেতু দেখো সরলটা, তাহলে এখানে বা উপরে আমাদের দেখতে পাচ্ছি কি আছে, এক্স গুণিত √3, আর নিচে √2 গুণ করে এটা 2 পেয়ে যাবা। আর এটা 1 স্কোয়ার 1, 2 লসাগু, তা 2 1 2, এটা 1, তাহলে এই 2 2 কেটে দাও। তাহলে আমরা এখানে এক্স গুণিত √3 সমান সমান এটা 2 থেকে 1 বিয়োগ করে 1 পেয়ে যাবা। আচ্ছা বা ইমপ্লাইজ এক্সের মানটা আমরা দেখো 1/√3 পেয়ে গেলাম। তাহলে এক্সের মান বের করতে বলেছিল, এক্সের মান কত পেলাম 1/√3, আমাদের অ্যান্সার হয়ে গেছে। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। আমরা চলে আসবো এবার 9 নম্বরের প্রশ্নে। আচ্ছা 9 নম্বর প্রশ্নটা তো খুবই ভালো প্রশ্ন একটা আছে, তবে এই প্রশ্নটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা এখানে দেখো আমাদের সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কস টু দি পাওয়ার 4 20 ডিগ্রি, আবার আছে সাইন টু দি পাওয়ার 4 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি, এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা করব কি, আমরা হরটাকে ঠিক রেখে লবের শুধু কাজ করব, হরের কোনো কিছু কাজ করব না। তাহলে এখানে লবের গাড়িটা দেখো কোথায় করব আমরা, তো এখানে সাইন স্কোয়ার 20 ডিগ্রি আমরা রেখে দিলাম, প্লাস এই যে কস টু দি পাওয়ার 4 আছে না, তাহলে এটাকে আমরা লিখছি কস স্কোয়ার 20 ডিগ্রি তার হোল স্কোয়ার করে দিলাম, যেহেতু পাওয়ারে 4 আছে, পাওয়ারে গুণ হয়, 2 দিয়ে 4 আবার ফিরে পাবা। আর হরটাকে বললাম হরটা কোনো কিছু করো না, হরটা রেখে দাও যেভাবে আছে। এই যে দেখো কস স্কোয়ার 20 ডিগ্রি। এখন দেখো আমাদের এই যে কস স্কোয়ার 20 ডিগ্রি মানে সাইন কস স্কোয়ার থিটা, এর একটা সূত্র আছে, সমান সমান সাইন স্কোয়ার 20 ডিগ্রি আমরা বসিয়ে দিলাম। আর এটা প্লাস দেখো কস স্কোয়ার 20 ডিগ্রির জায়গায় তুমি লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি, ঠিক আছে, এটা আমরা করতে পারবো, তার হোল স্কোয়ার। তোমাদের যদি বলি আমাদের এখানে দেখো সূত্রটা, এবং এটা রাখবা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান কিন্তু 1 হয়। তাহলে এখান থেকে কস স্কোয়ার থিটার মানটা পেয়ে যাবা,
কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এটাই আমরা কিন্তু এখানে করেছি, কস স্কোয়ার থিটা, এটা থিটা ধরে নাও, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, তার নিচে হরটা আবার বসিয়ে দেবো, হরের কোনো কাজ নাই, হরটা চুপচাপ বসে থেকে যাবে। এই যে এখানে কস স্কোয়ার আছে 20 ডিগ্রি। চলো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা ভেঙে নিই। আচ্ছা, এটা সাইন স্কোয়ার 20 ডিগ্রি বসিয়ে দিলাম, প্লাস এটা দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন, এটা দেখো এটা 4 করে দিতে পারবো, স্কোয়ারের পর আবার স্কোয়ার চাপবে এখানে, তাই এটা 4 করে আমরা 20 ডিগ্রি লিখে দিলাম, এটা একবারে করে দিলাম। আচ্ছা, এখানে সাইন টু দি পাওয়ার 4 20 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 20 ডিগ্রি আছে না, তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার 20 ডিগ্রি আর এখানে 2 সাইন স্কোয়ার 20 ডিগ্রি, দুটো আছে মাইনাস, তাহলে এটা যোগ বিয়োগ করতে পারবো। আচ্ছা, একের স্কোয়ার আমরা 1 করে দিলাম, এটা থেকে এটা যদি যোগ বিয়োগ করো এটা মাইনাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি পাবা। ওকে, আর এটা দেখো এটা আমরা বসিয়ে দিই, প্লাস সাইন টু দি পাওয়ার 4 20 ডিগ্রি, এই যে দেখো, আর হরটা আমরা লিখে দিই, হরটা ছিল সাইন টু দি পাওয়ার 4 20 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 20 ডিগ্রি। আবার দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি, এটা তো কস স্কোয়ার হবে, এই যে দেখো সূত্রটা যেটা আমি দেখালাম তোমাদের, 1 মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার। চলো এটা আমরা লিখে দেবো এখানে কস স্কোয়ার 20 ডিগ্রি হয়ে যাবে, এটা আমাদের সূত্র এই জায়গাটা। আর এটা তো আমাদের আছে সাইন ও 20 ডিগ্রি, আর নিচে দেখো, আচ্ছা এটা আগে লিখি, এই যে কস স্কোয়ার 20 আগে লিখলাম, আর এটাকে পরে লিখলাম সাইন টু দি পাওয়ার 4 20 ডিগ্রি। এখন লক্ষ্য করো ওই যে লব আর হর এখন সমান হয়ে গেছে, যেটা হরে ছিল সেটাই আমাদের লবে চলে এসেছে, তাহলে কেটে দাও, উপর নিচ সমান হলে কেটে যাবে, তাহলে 1 অ্যান্সার। ওকে, খুব ভালো প্রশ্ন ছিল এটা। এরপরে চলে যাবো আমরা কত নম্বর প্রশ্নে, 10 নম্বর প্রশ্নে চলে যাবো। একটি সমকোণী চৌপট, সমকোণী চৌপট বলতে আয়তঘন, আয়তঘনের উদাহরণ তোমাদের বলবো ইট। সেই সমকোণী চৌপটের ধারের সংখ্যা এ, তলের সংখ্যা বি এবং শীর্ষবিন্দুর সংখ্যা সি হলে এই রাশিটার মান বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে জানতে হবে কি, যে ধারের সংখ্যা, তলের সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা, মানে আয়তঘনে জানতে হবে কী কী হয়। তো দেখো তোমরা অনেকে জানো যে সমকোণী চৌপট বা আয়তঘনের যে ধারের সংখ্যা, সে যে ধারের সংখ্যা এখানে এ বলেছে, ধারের সংখ্যা হয় 12টি, তাই এর মান 12 হয়ে গেল। আর তলের সংখ্যা, আয়তঘনের তলের সংখ্যা যে বি বলেছে, তল সংখ্যা হয় 6টি, আর সি হচ্ছে শীর্ষবিন্দু সংখ্যা, তাহলে আয়তঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা তোমরা পেয়ে যাবা 8টি পেয়ে যাবা। ওকে, আচ্ছা চলো আমরা এ বি সি এর যখন মান পেয়ে গেছি, এখানে বসিয়ে সরল করে অ্যান্সার চলে আসবে, তাহলে মানটা বসাবো। তা আমাদের ছিল এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বলতে 12 স্কোয়ার হবে, 12 স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে 6 স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলতে 8 স্কোয়ার মাইনাস 2a, এ বলতে 12, বি হচ্ছে আমাদের 6 আর সি হচ্ছে আমাদের 8। তাহলে এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। 12 স্কোয়ার তোমরা ভাঙাবা, 12 স্কোয়ার পেয়ে যাবা 144, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64। আচ্ছা, মানে এদের যে দেখো এই যে এই 4 জন আছে না, এই 4টির গুণফল 2, 12, 6, 8 গুণ করবা 11,052 না 1152, এটা 11,052 বলে দিচ্ছি, এই দেখো মানে 1152 পাবা। আচ্ছা এবার দেখো, এবার 144, 36 আর 64 এদের যোগ করবা, এদের যোগ করে পেয়ে যাবা 244 পেয়ে যাবা, 244, আর এদিকে মাইনাস 1152। এবার এদের বিয়োগ করবা, দেখো এটা বড় সংখ্যা আছে তো বিয়োগ চিহ্ন হবে, তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে 908 পেয়ে যাবা, 908। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা ভালো প্রশ্ন বলেছিল, দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি। চলে যাবো আমরা পরের প্রশ্নে, আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্ন। দেখো 11 নম্বর প্রশ্নটা বলেছি, একটি নিরেট অর্ধগোলকের সমগোত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তার অর্ধগোলকটির উচ্চতা আমাদের চেয়েছে। আচ্ছা চলো, তো আমাদের ভালো প্রশ্নই আছে। তো আমরা অর্ধগোলকের উচ্চতা দেখো তো, সেটা যদি আমরা জানতে চাই, অর্ধগোলকের উচ্চতা বলেছে, তো অর্ধগোলকের একটা ছবি তোমাদের রেখে দেখাচ্ছি আমি। এই যে আমাদের অর্ধগোলক, এইভাবে একটা সমতল পাবা, যেটা আমাদের বৃত্তাকার তল। আচ্ছা, অর্ধগোলকের এই যে বক্রতলের ক্ষেত্রফলটা হয় 2πr², যদি ব্যাসার্ধ এখানে যদি আর হয় আমরা ধরে নিই, তাই বক্রতলটা হবে 2πr², আর এইদিকে যে বৃত্তাকার তলটা আছে সমতল,
তাহলে এই বৃত্তাকার তলের বৃত্তের ক্ষেত্রফল সমতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এই দুজন মিলে অর্ধগোলকের সমকোণতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার হয়ে যাবে, 2 পাই আর স্কোয়ার 3 পাই আর স্কোয়ার। তাহলে এই সমকোণতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত 18, এই যে 1848 বলে দিয়েছে। ওকে, আর এখানে আরেকটা জিনিস জানতে হবে, দেখো এই যে এদিকে যদি আমি যোগ করে দিই এইভাবে করে, দেখো এটা যে আমাদের ব্যাসার্ধ, এটাও কিন্তু ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ। এটা যদি ও হয়, এটা এ হয়, এটা যদি বি হয়, তাহলে ও এ ব্যাসার্ধ, ও বি ও ব্যাসার্ধ আর, ঠিক আছে। তাহলে এখানে অর্ধগোলকের ব্যাসার্ধ আর উচ্চতা সমান হয়। অর্ধগোলকের ব্যাসার্ধ উচ্চতা সমান, মানে ব্যাসার্ধ পাওয়াই মানে উচ্চতা পাওয়া, এটা তোমাদের মনে রাখতে হবে। তো চলো, তাহলে আমরা এখানে কি করব, আর এর মানটা বের করে নিই, ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা সরলটা করব, সরল করে আর এর মানটা আমরা বের করব। 3 গুণিত পায়ের মান আমরা লিখব 22/7 আর আর স্কোয়ার, এইদিকে 1848। চলো 3 দিয়ে যদি কাটাকাটি করি, দেখো 3 × 6 = 18, 3 একে 3, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 × 6 = 18, 3 একে 3, আর এখানে 1 চলে আসলো, 18 আবার 3 × 6 = 18, 616 পেয়ে গেলাম। চলো 11 দিয়ে কাটাকাটি করে, এবার 11 দিয়ে 22 আর এখানে 11 দিয়ে 11, 5 × 55, তো বাঁচলো কত 6 66, 11 6 66। এবার 2 আর 56 করে, 2 2 4, 2 8 16, দেখো 28 পেয়ে গেলাম। তাহলে আমাদের দেখো এখানে আর স্কোয়ার ছিল আর নিচে 7 আবার আছে, আর এদিকে কিন্তু আমরা 28 পেয়েছি। তাহলে আমাদের দেখো আর স্কোয়ার 28কে আমরা লিখব 4 গুণিত 7, 7 × 4 = 28, আর এই 7টা আবার এখানে গুণ করে দিলাম। এবার দেখো এখান থেকে আর এর মানটা কত পাবো, 4 এর বর্গমূল 2 আর দুটো 7-এর জন্য একটা 7, তাহলে আর সমান সমান আমরা পেয়ে গেলাম 14। তাহলে এটাই কিন্তু আমাদের উচ্চতা, ব্যাসার্ধ উচ্চতা কিন্তু সমান। আর অর্ধগোলকের উচ্চতা কত 14 সেমি, এই যে 14 সেমি, সেমি আছে এককটা, আমরা দেখে নেব। হ্যাঁ, আমাদের বর্গ সেমি, তাহলে একটা সেমি। দেখো অর্ধগোলকের উচ্চতা যেটা আমাদের চেয়েছিল আমরা কিন্তু পেয়ে গেলাম 14 সেমি। আচ্ছা, চলে আসবো আমরা 12 নম্বর প্রশ্নে। দেখো এই প্রশ্নটাও ভালো প্রশ্ন বলেছি, দেখা যাচ্ছে প্রশ্নটা ভালো প্রশ্ন আছে একটা। এক্স বার যেটা দেওয়া আছে মানটা 8, তাহলে এর মানটা বের করতে বলেছি। তো এখানে দেখো আমরা করব, এটাকে যদি ভেঙে নিই আমরা, তাহলে আমরা এই যে সামেশন, সামেশন মানে যোগফল বোঝায়, এটা আই সমান 1 থেকে দেখো 10 আছে, এটা আমরা এক্স আই মাইনাস সামেশনটা এ করে দিয়ে দেবো, 5 করে দিয়ে দেবো। তাহলে সামেশন আই সমান 1 থেকে 10 কত আছে 5। ওকে, আচ্ছা দেখো এই যে এক্স বার 8 মানে এই যে এক্স আই, তাই না, এই এক্স আইয়ের মানটা কিন্তু 8। তাহলে এখানে আমাদের দেওয়া আছে এক্স আই, যেটা আমাদের 8 দেওয়া আছে, এটা কিন্তু আমাদের এক্স বার, এটা মনে রাখবা, এক্স বার আর এক্স আই একই জিনিস। তো চলো এখানে আমরা এক্স আইয়ের জায়গায় 8 বসিয়ে দেবো, সমান সমান সামেশন আই সমান 1 10, তাহলে এক্স আইয়ের জায়গায় আমরা 8 বসিয়ে দিলাম, মাইনাস সামেশন আই 1 থেকে 10, এটা 5। এবার এর মানটা বের করতে বলেছে। তো দেখো এখানে সামেশন 1 থেকে 10 বলতে এই যে 8টা আছে না, 8টা যোগ হবে কবার 10 বার, মানে এটা এইভাবে ভাঙবে, দেখো 8 যোগ 8 ডট 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 যোগ 8, কটি আছে এখানে 10টি পদ, এখানে আছে 10টি পদ, এটা 10টি পদ মাইনাস, আর এখানে দেখো এই যে 5টা যোগ হবে কবার 10 বার, তাহলে 5 যোগ 5, এখানেও যোগ করতে করতে কটা যোগ আছে 5, তাহলে এখানে কিন্তু কটি পদ আছে 10টি পদ আছে। ওকে, 10টি পদের যোগফল মানে 10টি 5-এর যোগফল। আচ্ছা, এখানে 10টা 8-এর যোগ করবা তোমরা 80 পেয়ে যাবা, মানে 10 8 80 একবার তোমরা করতে পারো, 10 8 80 মাইনাস, আর এখানে এই যে 10 5 50, 10টা 5-এর যোগফল তোমরা 85 পেয়ে যাবা, তাহলে এখানে 50 পাবা। তাহলে 80 থেকে 50 বিয়োগ করবা, 80 থেকে 50 বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 30 পেয়ে যাবা। তো দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার, এই যে এর মান বের করতে বলেছিল, এর মানটা আমরা কত পেয়ে গেলাম 30 পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলোর আলোচনা আমি এর আগেও করেছি। বড় প্রশ্নগুলো তোমাদের কিভাবে আমি সমাধান করাবো তোমাদের আগের ক্লাসগুলো বলা হয়ে গেছে, তোমরা আগের ক্লাসগুলো দেখো, তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আজকের ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের এই ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর যেটা আমি আজকের ক্লাসে শুরুতে বলেছিলাম তোমাদের, যে অনেকে দেখবা যে আমার ভিডিওগুলো ইংলিশ ভার্সনে তোমরা শুনতে পাচ্ছ,
তো তোমরা বাংলা ভার্সনে করে নিতে পারবা, অনেকে জানো না। তো তোমরা কমেন্ট করবো আমাকে কারা কারা যে ইংলিশ ভার্সনের ভিডিওগুলো বাংলা ভার্সনে করে নিতে পারছো। যারা জানো তারাও কমেন্টে জানাবা, এবং যারা জানো না করতে তারাও কমেন্টে জানাবা। এভাবে কমেন্ট করতে পারো যে আমি জানি স্যার, এভাবে কমেন্ট করতে পারো। আর যে জানে না সে লিখতে পারো যে আমি জানি না স্যার, এভাবে কমেন্ট করো। আর আমি এটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি যে সেই ইংলিশ ভার্সনের ভিডিওগুলো কীভাবে তোমরা বেঙ্গলি ভার্সনে করে নিতে পারবা। তোমাদের আমি বলে দিই, এখানে তোমরা যে ভিডিওটা দেখছো, যে ভিডিওটা বা ক্লাসটা দেখবা যে ইংরেজিতে হচ্ছে, ইংলিশ ভার্সনে হচ্ছে। হ্যাঁ, তোমরা ভিডিওতে টাচ করবা, কোনায় দেখবা সেটিংয়ের চিহ্ন আছে, সেই সেটিংয়ের চিহ্ন ক্লিক করে তোমরা অডিও ট্র্যাকে চলে যাবা। সেই অডিও ট্র্যাকে গিয়ে দেখবা যে ওখানে ইংলিশ বেঙ্গলি দুটো অপশান পাবা। তোমরা বেঙ্গলিতে ক্লিক করে দেখবা যে তোমাদের আওয়াজটা, সাউন্ডটা বাংলায় হয়ে যাবে। ঠিক আছে? আর এর জন্য আমি একটা ভিডিও দিয়েছি তোমাদের দেখবা যে থাম্বনেলে দেখতে পাবা ইংরেজি ভাষার ভিডিওগুলো খুব সহজে বাংলা ভাষায় করে নাও। তো সেই ভিডিওতে আমি পুরোপুরিভাবে দেখিয়ে দিয়েছি, একদম মোবাইল দিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদের কীভাবে তোমরা ইংলিশ ভাষার ভিডিওগুলো বাংলা ভাষায় করে নেবা। চাইলে তোমরা এই ভিডিওটা দেখো, ঠিক আছে? যারা দেখোনি তোমরা দেখবা। অনেকের সমস্যা হচ্ছে, কমেন্ট করছো। আর কাদের সমস্যা হচ্ছে তারা জানাবা, আর যাদের সমস্যা হচ্ছে না, যারা জানো এই নিয়মটা, তারাও কমেন্ট করে জানাবা আমাকে। ওকে, তো ঠিক আছে, পরের ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থাকো।